যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার। তাহলে আমরা শুরু করে দিই। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ভেক্টরের অষ্টম ক্লাস করব। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই রেগুলার পড়াশোনা করতেছো। এর আগে কিন্তু অলরেডি 6টা ক্লাস হয়ে গেছে, মানে প্রথম ক্লাসটা তো ওরিয়েন্টেশন ক্লাস ছিল, তো এটা বাদ দিলে এখন কিন্তু 6টা ক্লাস হয়ে গেছে এবং এই 6টা ক্লাসে কিন্তু আমরা অনেক টপিক পড়ে ফেলছি। আমরা ভেক্টর যোগ বিয়োগ করার যে জ্যামিতিক উপায়গুলা, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বিনিময় সূত্র, সংযোগ সূত্র, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়, তারপরে উপাংশ বিভাজন সূত্র, এগুলা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি এবং আমরা কিন্তু সামান্তরিক সূত্র এবং উপাংশ বিভাজনের কয়েকটা ম্যাথ প্রবলেমও কিন্তু সলভ করে ফেলছি। ঠিক আছে, তো আশা করি তোমরা রিভিশন দিচ্ছ। প্রত্যেক দিন ক্লাস করার শুরুতে যে কাজটা করবা, 15 মিনিট আগে থেকে আগে যা পড়ানো হয়েছে সেইটা একটু দেখে বসবা। ঠিক আছে, তাহলে দেখবা আগের পড়াগুলা যখন মাথায় থাকবে তখন নতুন ক্লাসটা করতে, নিউ ক্লাস যেটা করতে দেখবা তোমার সুবিধা হবে। তোমার পুরোনো জিনিসগুলা যখন মনে পড়ে যাবে তুমি দেখবা নিজেই অনেক কিছু নিজেই বুঝতে পারতেছো, তোমাকে আসলে বুঝাই দেওয়া লাগতেছে না। তো চেষ্টা করবা এই জিনিসটা করার, এভাবে সেলফ ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবা। ঠিক আছে, সব মুখে তুলে খাওয়াই দিতে গেলে কিন্তু হবে না, তোমার চেষ্টা করতে হবে খুঁটে খুঁটে খাওয়ার অভ্যাস করা। ঠিক আছে, ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে ভেক্টরের উপাংশ বিভাজন পড়ছিলাম। তো কোন একটা ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টরকে দুইটা উপাংশে কিভাবে বিভাজিত করা যায় সেই জিনিসটা আমরা দেখছিলাম এবং তারপরে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে লম্ব উপাংশ বিভাজন। লম্ব উপাংশ বিভাজন, তো সেই লম্ব উপাংশটা কেমন ছিল? যদি কোনো একটা ভেক্টর, এটা আর ভেক্টর হয়, ঠিক আছে, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই যে এক্স অক্ষের সাথে ধরো কোণ থিটা। তো আমি বললাম আর কে তুমি দুটো লম্ব উপাংশে বিভাজিত করো, অর্থাৎ এমন ভাবে আর কে তুমি দুটো উপাংশে বিভাজিত করবা যেন সেই দুটো উপাংশ পরস্পরের উপর লম্ব হয়। তাহলে আর এর মাথা থেকে এখান থেকে লম্ব টানলাম, লম্ব টানলে এই যে একটা উপাংশ, এই উপাংশটা হচ্ছে পি কস থিটা, সরি আর কস থিটা, যার সাথে কোণ থাকবে তার সাথে কস থিটা। আর এই দিকের যে উপাংশটা, যেহেতু কোণটা এটা, তাহলে এইদিকে কস থিটা, এইদিকে এটা হবে আর সাইন থিটা। তো আশা করি তোমাদের এই জিনিসটা মনে আছে। তো যেহেতু এক্স অক্ষ বরাবর উপাংশ, এটাকে আমরা এভাবে বলতে পারি যেটা আর এক্স, মানে কি আর এর উপাংশ কোন দিকে? এক্স অক্ষের দিকে। তো আর এর উপাংশের মান বা আর এর, দেখো লম্ব টানছি না, এই যে লম্ব টানছি বলে এটাকে লম্ব অভিক্ষেপ বলে। তাহলে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশের যে মান সেটা হচ্ছে আর কস থিটা। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর এক্স এর লম্ব অক্ষ ওয়াই অক্ষ, যেহেতু আর কস থিটা আর সাইন থিটা পরস্পরের লম্ব উপাংশ, সুতরাং ওয়াই অক্ষ বরাবর আর এর যে উপাংশের মান সেটা আর সাইন থিটা। তো আর ওয়াই সেটা হচ্ছে আর সাইন থিটা। কথা কি বুঝতে পারছো? কোনটা যদি এখানে না থেকে কোনটা আমি এখানে দিয়ে দিতাম, তাহলে তখন এদিকটা হয়তো আর কস থিটা, এদিকেরটা হয়তো আর সাইন থিটা। আশা করি এটা তোমাদের মাথায় আছে। আজকে আমরা লম্বাংশ উপপাদ্য নামে একটা উপপাদ্য পড়ব। লম্বাংশ উপপাদ্য নামে একটা উপপাদ্য পড়ব। তো তার আগে তোমাকে আমার একটা ম্যাথ করাইতে হবে, সেটা হচ্ছে 2 এর অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। 2 এর অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। ধরো আমরা 3টা ভেক্টরের লব্ধি নির্ণয় করব। ধরো এই বিন্দুতে 3টা ভেক্টর ক্রিয়ারত। এই একটা ভেক্টর পি ভেক্টর, ধরো এর মান হচ্ছে 8 নিউটন। তার সাথে 30 ডিগ্রি কোণে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে 6 নিউটন। এই 6 এর সাথে 20 ডিগ্রি কোণে আর একটা ভেক্টর ধরো আছে, এটা হচ্ছে ধরো 4 নিউটন। তাহলে কয়টা? 3টা। একটা বস্তুর এই বস্তুর উপর ক্রিয়ারত বল 3টা। এখন আমাদের এখান থেকে এই চিত্র থেকে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। এখন দেখো তোমার মাথায় হাত, কেন?
ভাইয়া আমরা তো দুটো ভেক্টরের লব্ধি বের করতে পারি, দুটো ভেক্টরের লব্ধি বের করতে পারি। যে ভাই দুটো ভেক্টর যদি পি আর কিউ হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে আমরা লব্ধি জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা। ভাই এখানে তো তিনটার তো আমরা সূত্র জানি না, তাহলে একটু বলো তো, বুদ্ধি খাটাও তো, কি করা যায়? হ্যাঁ এখানে তিনটা আছে, কি করা যায় একটু বুদ্ধি খাটাও তো। আমরা একটা কাজ করতে পারি, দুটো দুটো করে হিসাব করতে পারি, দুটো দুটো করে। এই তো গুড, এই যে আব্দুল আলিম বলছে ভাই দুটো দুটো করে হিসাব করেন। হ্যাঁ, যেহেতু আমরা ভেক্টরের লব্ধি বের করতে পারি দুটোর, এখানে ক্রিয়ারত ভেক্টর তিনটা, তাহলে 4 এবং 6 এর হিসাবটা আগে করি, 8কে আমরা রেখে দিই, যে 6 এবং 4 এর লব্ধি হিসাব করি, লব্ধি এই বরাবর যাবে। লব্ধি হিসাব করে যেটা পাবো তার সাথে পরবর্তীতে আবার 8 এর হিসাব করব, মানে দুইবার ক্যালকুলেশন করব। আর তুমি বলতে পারো ভাই 6 এর সাথে 4 এর হিসাব আগে না করে আমি যদি 6 এবং 8 এর হিসাব আগে করি, কোনো আপত্তি নাই। 6 এবং 8 এর হিসাব আগে করে লব্ধি বের করো, তার সাথে 4 এর হিসাবটা করো, ওকে, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নেই, যেভাবে করবা কোনো সমস্যা নেই, জাস্ট দুটো দুটো করে হিসাব করব। তো আসো আমরা 4 আর 6 এর হিসাবটা আগে করি, ঠিক আছে, তারপরে যেটা পাবো তার সাথে 8 এর হিসাব করব। তুমি যদি মনে করো না ভাই আমি অন্যটা করব, করতে পারো, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তাহলে আসো এই 4 আর 6 এর লব্ধি, এই 4 আর 6 এর লব্ধির নাম দিলাম R1। তাহলে R1 4 আর 6 এর লব্ধি রুট ওভার 4 আর 6, 6 স্কয়ার 4 স্কয়ার 2 গুণ 6 গুণ 4 cos 20 ডিগ্রি। তাহলে রুট ওভার 6 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার প্লাস 2 গুণ 6 গুণ 4 গুণ cos 20 ডিগ্রি। ভাই এখান থেকে হিসাব করলে আমরা পাবো 9.854 এত নিউটন। ওকে, 9.854। একজন বলছো 17.34, কেমনে এটা আসে? এবার শোনো, শুধু তো মান বের করলে চলবে না, লব্ধি তো ভেক্টর, তার মান আছে এবং দিকও আছে, তো দিক বের করতে হবে। তো ধরলাম 6 এর সাথে দিকটা θ1, 6 এর সাথে, তাহলে 6 নিউটনের সাথে কোণ θ1 বের করার নিয়ম ছিল tan ইনভার্স দিয়ে দিব একটা দাগ, তারপরে সেই ছন্দ যার সাথে অ্যাঙ্গেল 6 এর সাথে 6 থাকবে নিচে সিঙ্গেল, বাকি কে 4, তাহলে 4 এর sin 20 ডিগ্রি প্লাস 4 এর cos 20 ডিগ্রি, তাহলে tan ইনভার্স 4 sin 20 নিচে 6 প্লাস 4 cos 20। ওকে, তাহলে tan ইনভার্স 7.98, यस 7.98, তারপরে 0.2 আর লিখতে হবে না, এত ডিগ্রি হয়ে গেল। তুমি যদি মনে করো ভাই আমি 4 এর সাথে কোণ বের করব, করবা। দেখো কোণ বের করা, অ্যাঙ্গেল বের করা, এটা কিন্তু পাশের জনের খাতার সাথে উত্তর মিলানোর দরকার নেই, বইয়ের সাথে উত্তর মিলানোর দরকার নেই। কোণের অ্যান্সারটা এক একজনের এক এক রকম আসতে পারে। আমি 6 এর সাথে কোণ নিলাম, তুমি 4 এর সাথে কোণ নিবা, তাহলে তো আলাদা হবেই, স্বাভাবিক। তো দুটোই কারেক্ট, কোনো সমস্যা নেই, কোনটা কারোর সাথে মিলাইতে হবে না। আচ্ছা তাহলে এবার কি থাকলো বলো, এবার কি আর 6 থাকলো না, 4 থাকলো না? কেন? কারণ 6 আর 4 এর লব্ধি আরন তো হাজির, 6 আর 4 এর প্রতিনিধিত্বকারী আরন সে তো হাজির, তাহলে 6 আর 4 আর নাই, তাহলে এবার আছে কি? আছে হচ্ছে 8 নিউটন, আর আছে হচ্ছে আরন R1, R1 কত? 9.854 নিউটন। মধ্যবর্তী কোণ কত? 30 আর θ1, 30 ডিগ্রি আর θ1, এটা হচ্ছে θ1 আর 30 ডিগ্রি। তো যোগ করো, দেখো ভালো করে বুঝো, 8 এর এবং R1 এর মধ্যবর্তী কোণ এটা, তো মধ্যবর্তী কোণ এটা, এই যে আমরা এখানে বসাবো কোণটা, তো সেটা 30 যোগ θ1 না, বুঝছো? 30 যোগ θ1। সাউন্ড ডিফল্ট হয়েছে, ওকে ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। 30 এবং θ1
এই দুইটা যোগ করে বসাই দিলাম, তাহলে 37.98 ডিগ্রি। বুঝছো এটা আশা করি। এইবার আসো আলটিমেট আমাদের চূড়ান্ত লব্ধি R2। তাহলে R2 ইকুয়াল টু √8 স্কয়ার প্লাস 9.854 তার স্কয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 9.854 কজ 37.98 ডিগ্রি। ওকে, তাহলে √8 বর্গ যোগ 9.854 তার বর্গ যোগ 2 গুণ 8 গুণ 9.854 গুণ কজ 37.98, তাহলে 16.893 এত নিউটন। এই হচ্ছে চূড়ান্ত লব্ধি। এবার চূড়ান্ত লব্ধির দিক কার সাথে বের করবা? দেখো R1 এর সাথেও বের করতে পারো, 8 এর সাথেও বের করতে পারো, কিন্তু তোমার মূল 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 ভেক্টর কি ছিল? 8 6 4। তাহলে 8 এর সাথে বের করাটাই ভালো, কারণ এটা তো আর মূল ভেক্টর ছিল না, এটা তো 4 আর 6 এর প্রতিনিধিত্বকারী লব্ধি ভেক্টর। তাহলে 8 এর সাথে চূড়ান্ত কোণ থিটা, তাহলে চূড়ান্ত কোণ এই যে থিটা, tan ইনভার্স দিব একটা দাগ, যার সাথে অ্যাঙ্গেল 8 এর সাথে 8 সিঙ্গেল, বাকিটা 9.854 sin 37.98 ডিগ্রি 9.854 cos 37.98 ডিগ্রি 37.98 ডিগ্রি। ওকে, তাহলে আসো এবার tan ইনভার্স 9.854 গুণ sin 37.98 ডিভাইডেড বাই 8 প্লাস 9.854 গুণ cos 37.98, তাহলে 21.036 ডিগ্রি। এই যে এটা হচ্ছে অ্যান্সার, 21.036 ডিগ্রি, এটা হচ্ছে থিটা। তাহলে চূড়ান্ত লব্ধির মান R2 এর মান এত, এবং 8 নিউটনের সাথে কোণ হচ্ছে এত। বোঝা গেছে? তাহলে এইভাবে 2 এর অধিক ভেক্টরের লব্ধি বের করতে হবে। এইবার একটু আসো মজার কথা শোনো। ভেক্টর ছিল তিনটা মাত্র, তার লব্ধি বের করতে গিয়ে দেখো ঘাম ছুটে গেছে। কেন? 4 বার হিসাব করা লাগছে, 4 বার না, বলতে গেলে 5 বার। কিভাবে? এই যে লব্ধির মান, আবার দিক, দেন 30 এর সাথে θ1 যোগ করে 37.98, এটাও তো একটা ক্যালকুলেশন। তাহলে 3 নম্বর ক্যালকুলেশন, দেন চূড়ান্ত লব্ধি 4 নম্বর ক্যালকুলেশন, দেন চূড়ান্ত লব্ধির কোণ 5 নম্বর ক্যালকুলেশন। তাহলে কয়টা? 5টা ক্যালকুলেশন করা লাগছে। চিন্তা করো তো, যদি ভেক্টর আরো একটা বেশি থাকতো কি হইতো? বলো, ভেক্টর যদি আরো একটা বেশি থাকতো তাহলে কি হইতো? আরো 2 বার ক্যালকুলেশন করা লাগতো। সুদীপ্ত সরকার বলছে, দাদা বুঝিনি, বুঝতে হবে, একটু ভালো করে বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে, খুবই সহজ জিনিস, না বুঝার কিছু নাই। ভেক্টর ছিল কয়টা? 3টা, তাই না? দুটো দুটো করে হিসাব করছি রে ভাই। ধরো প্রথমে 8 নাই, 4 আর 6 হিসাব করছি, 4 আর 6 লব্ধি বের করছি, তার দিক বের করছি। এবার 4 আর 6 লব্ধি যেটা পাইছি তার সাথে 8 এর হিসাব করছি। ঠিক আছে? তুমি যদি বলো, কেউ যদি বলো ভাই এটা বুঝিনি, তার মানে সে লব্ধির এই সূত্রটা জানে না, তাহলে তার জন্য অবশ্যই আগের ক্লাস করতে হবে। ঠিক আছে? তাহলে আমি যেটা বলতেছিলাম, ভেক্টর যদি 4টা থাকতো তাহলে আরো 2 বার হিসাব করা লাগতো, আরো একবার মান, আরো একবার দিক, এবং চিত্র আঁকা লাগতো আরেকবার। যদি ভেক্টর 5টা থাকতো আরো 2 বার হিসাব করা লাগতো, মান, দিক, চিত্র আঁকা লাগতো আরেকবার। তাহলে চিন্তা করো, যদি ভেক্টরের সংখ্যা 2 এর অধিক থাকে, ধরো 8টা 9টা 10টা থাকে, তাহলে তো লব্ধির মান ও দিক বের করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে। তাহলে দুটো দুটো করে লব্ধির মান ও দিক বের করা, এটা কি কোনো ভালো প্রসেস? অবশ্যই না। 3টা ভেক্টর হয়েছে তাই দেখো কত কষ্ট হয়েছে, 3টা ভেক্টরের জন্যই অনেক কষ্ট হয়ে গেছে। 4টা 5টা 6টা থাকলে তো কষ্ট বাড়বে। একটা করে ভেক্টর বাড়বে, 2টা ধাপ ক্যালকুলেশন বাড়বে, একটা করে ভেক্টর বাড়বে, 2টা ধাপ ক্যালকুলেশন বাড়বে।
তো এটা তো খুব কঠিন একটা প্রসেস। এখন যদি এমন কোনো প্রসেস আমাদের কাছে থাকতো ভালো হইতো না? যে ভেক্টর যতগুলাই হোক, লব্ধির মান ও দিক বের করতে গিয়ে প্রসেসটা লেন্দি হবে না। প্রসেসটা লেন্দি হবে না। সহজেই আমরা হিসাব করতে পারবো। ২টো থাকলেও যা, ৩টা থাকলেও হিসাব একই রকম, ৪টা থাকলেও হিসাব একই রকম, ৫টা, ৬টা, ১০টা থাকলেও হিসাব একই রকম। যেন প্রসেসটা লেন্দি না হয়, এরকম বড়, বড় হিসাব নিকাশ বারবার করতে না হয়, বারবার চিত্র আঁকতে না হয়। তো এইটা হইলে সুবিধা হইতো না? তো এর জন্যই আমাদের সামনে আসবে নতুন একটা সূত্র, নতুন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। আমরা ২ এর অধিক ভেক্টরের লব্ধি খুব সহজেই লম্বাংশ উপপাদ্যের সাহায্যে বের করতে পারি। তো এখন আসো লম্বাংশ উপপাদ্য কি জিনিস? তো লম্বাংশ উপপাদ্যের আগে লম্বাংশটা চিনতে হবে। লম্বাংশ কিন্তু অলরেডি আমরা চিনে ফেলছি। লম্বাংশ চিনে ফেলছি না? কোন একটা ভেক্টরের ২টা উপাংশ পরস্পরের লম্ব হলে তাদের বলা হয় লম্বাংশ। আর cos θ আর sin θ, তাই না? এটা এই লম্বাংশ বিভাজন, এটা কিন্তু আমরা আরো একটা ভাবে করতে পারি। আরো একটা ভাবে দেখো, আমরা একটু তোমার দেখাই। লম্বাংশ, লম্বাংশ বা লম্ব অভিক্ষেপ নির্ণয়। লম্ব অভিক্ষেপ। অভিক্ষেপ মানে কি ভাই? অভিক্ষেপ মানে ছায়া। অভিক্ষেপ মানে ছায়া। গাছের অভিক্ষেপ পড়ছে মানে গাছের ছায়া পড়ছে। তো দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো একটা গাছ, একটা গাছ ঝড়ে হেলে পড়ছে। ঝড়ে কত কোণে? থেটা কোণে হেলে পড়ছে। এই যে ধরো গাছটা ঝড়ে থেটা কোণে হেলে পড়ছে। এখন সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে, ঠিক মাথার উপরে যখন সূর্য আছে, তখন এই গাছের একটা ছায়া পড়বে না? গাছের একটা ছায়া পড়বে না মাটিতে? কতটুকু ছায়া পড়বে মাটিতে? কতটুকু ছায়া পড়বে? এখান থেকে লম্ব টানলাম, ঠিক আছে? এখান থেকে দেখো ছায়া, গাছের ছায়া কতটুকু, লম্ব টানলাম। লম্ব টানলে দেখো গাছের পাদবিন্দু এটা, এটা ধরো ও বিন্দু, এটা ধরো ও বিন্দু, লম্ব টানলাম, এটা এন বিন্দু। তাহলে ও থেকে এন এতটুকু ছায়া পড়বে। ও থেকে এন এই যে এইটুকু ছায়া পড়বে। বুঝতে পারছো? ক্লিয়ার? এই এই ছায়াটা কত, এটাই আমরা বের করতে চাই। এই ছায়াটার নামই বাংলা এটাকে বলতেছি ছায়া। এই ছায়াটার সুন্দর ভালো নাম হচ্ছে লম্ব অভিক্ষেপ। কেন ভাই লম্ব অভিক্ষেপ কেন? কারণ কতটুকু ছায়া পড়বে এটা গাছের মাথা থেকে লম্ব টানলে আমরা পাচ্ছি যে এতটুকু ছায়া পড়বে। লম্ব টানলে অভিক্ষেপ পড়বে কতটুকু সেটা পাচ্ছি না? তো এই যে এই কারণে এর নাম হচ্ছে লম্ব অভিক্ষেপ। গাছের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে আর। গাছের দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে আর। কথা বলছে এই যে গাছের দৈর্ঘ্যটা এতটুকু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আর। তাহলে আসো এই কোণ আমি আমি বের করতে চাই ও এন, ছায়াটা কত? এই ছায়াটাই লম্ব অভিক্ষেপ। বলো তো কত হবে? গেস করো, গেস করো কত হবে? গেস করো। এই গাছের দৈর্ঘ্য যদি আর হয়, এটা যদি থেটা হয়, এটুকু ও এন কত হবে? বলো বলো, করাইছি। একজন বলছে 4। 4 কিসের? 4 কোত্থেকে আসলো? কত হবে? আর স্কয়ার মাইনাস উচ্চতা। আরে পাগল, এত কিছু করা লাগে? আর cos থেটা, ইয়েস। এই কোণটা থেটা, এটা আর, তাহলে এই ও এন আর cos থেটা হবে না? এটাই শিখাইছি না? বলো এই যে, বলো এটা আর এটা থেটা, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত? আর cos থেটা। তো সেই আর cos থেটাই হবে। আচ্ছা দেখি সেটা হয় কিনা, দেখি সেটা হয় কিনা। এটা একটা ত্রিভুজ হইছে, এই ত্রিভুজের cos থেটা নাও, cos থেটা। কোণের বিপরীতটা লম্ব হয়, কোণের সাথে হয় ভূমি, এটা ভূমি। তাহলে cos থেটা মানে কবরে ভূত আছে, ভূমি ও এন, আর আছে অতিভুজ আর। তাহলে ও এন, এই যে ও এন, ও এন মানেই আর cos থেটা। এটা এক্স অক্ষের দিকে না? তাহলে এক্স অক্ষ বরাবর আর এর লম্ব বিক্ষেপ। তো ও এন কে আমরা আর এক্স ও বলতে পারি, যে আর এক্স এটা ইকুয়াল টু ও এন, দ্যাট ইজ আর cos থেটা। দেখো তো অন্যভাবেও বের করে ফেলছি। উপাংশের সূত্র দিয়ে গত ক্লাসে বের করছিলাম, আজকে দেখো ত্রিভুজের সূত্র দিয়ে বের করে ফেলছি। এইবার আসো, এটা অনুভূমিক দিকে, অনুভূমিক দিকে অর্থাৎ এক্স অক্ষের দিকে আর এর লম্ব বিক্ষেপ। অনুভূমিক দিকে দেখি তো উলম্ব দিকে গাছের ছায়া বের করব। এখন অনেকে বলছে ভাই উলম্ব দিকে গাছের ছায়াটা কি পাগল হয়েছেন আপনি? উলম্ব দিকে গাছের ছায়া কেমনে পড়বে? আচ্ছা দেখো উলম্ব দিকে গাছের ছায়া পড়তে পারি কিনা। উলম্ব দিকে গাছের ছায়া, এই এই কোণটা হচ্ছে থেটা। এবার ধরো উলম্ব দিকে গাছের ছায়া তো আর রাতের বেলা মানে দিনের বেলা পড়বে না, রাতের বেলা পড়তে পারে। কিভাবে?
রাতের বেলা তুমি গাছের পাশ দিয়ে যাচ্ছ, তোমার হাতে আছে একটা টর্চ লাইট, তুমি এই পাশ থেকে এই যে টর্চ লাইটের আলো ফেলে দিছো, আলো জ্বালাই দিছো। আর ধরো এখানে আছে একটা দেওয়াল, এই যে এখানে আছে একটা দেওয়াল, তাহলে গাছের ছায়াটা এবার কই পড়বে? দেওয়ালে, মানে ওয়াই অক্ষে পড়বে না? বলো ওয়াই অক্ষে কতটুকু ছায়া পড়বে? এই যে ওয়াই অক্ষে কতটুকু ছায়া পড়বে? এই যে এতটুকু ছায়া পড়বে। এটার নাম দিলাম ও এম। তো ও এম বের করতে পারবো না? কিভাবে বের করতে পারবো? কিভাবে বের করতে পারবো? দেখো গাছের দৈর্ঘ্যটা কত? গাছের দৈর্ঘ্যটা আর। তাহলে গাছের দৈর্ঘ্য এই যে এটা আর, এই যে এটা আর। এই কোণটা যদি থিটা হয়, ভালো করে বুঝবা, এই কোণটাও তো থিটা, এই যে এই কোণটাও তো থিটা, এটা থিটা হইলে এটা থিটা। তাহলে এবার এইটা একটা ত্রিভুজ, এই যে দেখো ত্রিভুজ, এই ত্রিভুজের এবার সাইন থিটা নাও। কোণের বিপরীত লম্ব হয়, লম্ব, এই যে লম্ব। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাগরে লবণ ও এম, আর আছে অতিভুজ এই যে এটা আর। তাহলে অতএব ও এম ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে ও এম উলম্ব দিকে গাছের ছায়া, উলম্ব দিকে মানে ওয়াই অক্ষের দিকে, তো এই কারণে এটাকে আর ওয়াই ও এম আর সাইন থিটা বলতে পারি। তাহলে এটা উলম্ব দিকে লম্ব বিক্ষেপ, বুঝতে পারছো? এটা উলম্ব দিকে লম্ব অভিক্ষেপ। তাহলে এটা একটু পরিচয় লিখে দিই। ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব দিকে আর এর লম্ব বিক্ষেপ, উলম্ব দিকে আর এর লম্ব উপাংশের মান বা লম্ব বিক্ষেপ, লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপ। আর এর পরিচয় অনুভূমিক দিকে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক দিকে, অনুভূমিক দিকে আর এর লম্ব উপাংশ বা লম্ব বিক্ষেপ, লম্ব উপাংশ বা লম্ব বিক্ষেপ। কি ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো? আর এক্স আর ওয়াই কিভাবে? এটা এক্স অক্ষ বরাবর, তাই ওর নাম দিলাম আর এক্স, আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ। আর এটা ওয়াই অক্ষের দিকে, তাই এটার নাম দিলাম আর ওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপাংশ। বুদ্ধি, একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাইলে তো উত্তর পেয়ে যাও। এটা জিজ্ঞেস করা লাগে? গুড। তাহলে উপাংশের ব্যাপারটা বুঝছি, লম্ব বিক্ষেপের ব্যাপারটা বুঝছি, আগে যা তাই নতুন করে আবার বুঝাইলাম। এইবার আসো আমরা যেটা পড়তে চাই সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। সুন্দর করে লিখো এবার, খুবই মজার জিনিস। লম্বাংশ উপপাদ্য, এর সাহায্যে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি অনায়াসে বের করা যাবে। লম্বাংশ উপপাদ্যের সাহায্যে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি আমরা অনায়াসে বের করতে পারবো। দাদা আগের ক্লাসে লেকচার শিট দিই নাই? দিই নাই? আচ্ছা দিয়ে দিব, সমস্যা নেই, না দিলে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, আসো এবার লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য কি বলতেছে? লম্বাংশ উপপাদ্যের বিবৃতিটা আগে লিখি। বিবৃতিটা শুনে মনে হবে ভাই কি বললেন, এটা সবই তো মাথার উপর দিয়ে গেল। মাথার উপর দিয়ে গেলেও আমরা নিচে নামাই নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। লম্বাংশ উপপাদ্য বলতেছে কোন বিন্দুতে যদি একাধিক ভেক্টর ক্রিয়া করে, তাহলে কোন নির্দিষ্ট দিকে ভেক্টরগুলোর লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি হবে ভেক্টরগুলোর লব্ধির লম্ব বিক্ষেপের সমান। এটাই হচ্ছে কথা। ভাই কি বললেন বুঝি নাই। আসো আসো, কোন বিন্দুতে একাধিক ভেক্টর ক্রিয়ারত থাকলে, কোন বিন্দুতে একাধিক ভেক্টর ক্রিয়ারত, কোন বিন্দুতে একাধিক ভেক্টর ক্রিয়ারত থাকলে, কোন বিন্দুতে একাধিক ভেক্টর ক্রিয়ারত থাকলে যে কোনো দিকে, যে কোনো দিকে ভেক্টরগুলোর লম্ব বিক্ষেপের
লম্ব বিক্ষেপ বা লম্বাংশের আর কি, লম্বাংশের বা লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি হবে, বীজগাণিতিক সমষ্টি হবে ওই একই দিকে এদের লব্ধির লম্ব বিক্ষেপের সমান, লব্ধির লম্ব অভিক্ষেপের সমান। আমার কথাটা বুঝছো? না ভাই বুঝি নাই, শুধু লিখছি। বুঝতে হবে না, আমি তো বুঝাই নাই। আমি কি বুঝাইছি? বুঝাই তো না। এবার আসো, আমরা দুটো ভেক্টর দিয়ে আগে বুঝি, তারপরে অনেকগুলো ভেক্টর দিয়ে বুঝবো। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ভালো করে মনোযোগ দিতে হবে, আমি কিন্তু একবারে বেশি বলবো না। সহজ জিনিস, যে বুদ্ধিমান সে কিন্তু একবারে বুঝে যাবে। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এই বিন্দুতে ক্রিয়ারত এই একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম ধরো পি, এই ভেক্টরটার নাম হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে? যে পি ভেক্টর। আর এই বিন্দুতে ক্রিয়ারত আরো একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে ধরো কিউ, এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর। এই পি ভেক্টর এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, আলফা, আলফা পি এর সাথে এক্স অক্ষের কোণ আলফা, পি এর সাথে সরি কিউ এর সাথে এক্স অক্ষের কোণ, কিউ এর সাথে এক্স অক্ষের কোণ বিটা, কিউ এর সাথে এক্স অক্ষের কোণ হচ্ছে বিটা। কি ক্লিয়ার? তাহলে কয়টা ভেক্টর ক্লিয়ার হতো? দুইটা ভেক্টর ক্লিয়ার হতো, দুইটা। কি কি? পি আর কিউ। পি এর সাথে এক্স অক্ষের কোণ আলফা, কিউ এর সাথে এক্স অক্ষের কোণ বিটা দেওয়া আছে। দুটা ভেক্টরের কোণ এক্স অক্ষের সাথেই দেওয়া আছে। এবার আসো, এই দুটো ভেক্টরের লব্ধি আমি কিভাবে পাবো? লব্ধি পাবো ভাই যদি আমি সামান্তরিক অঙ্কন করি, এদের নিয়ে যদি আমি সামান্তরিক অঙ্কন করি তাহলে আমি লব্ধি পাবো। এদেরকে নিয়ে যদি সামান্তরিক অঙ্কন করা হয় তাহলে আমি লব্ধি পাবো। সামান্তরিকটা একটু তাহলে সামান্তরিক অঙ্কন করি, করলে লব্ধি পাবো। যে ভাই আপনার স্মার্ট বোর্ড এত সুবিধা, তাহলে একটা স্মার্ট খাতা দেন আমাদের, তাই না? স্মার্ট খাতা লাগবে বলো তোমাদের? ভাই স্মার্ট খাতা দেন। শোনো, আমি তো এভাবে আঁকতেছি, আমি ফ্রি হ্যান্ড আঁকতে পারি, আরো ভালো সুন্দর আঁকতে পারি। এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঘেচাং ঘেচাং করে দুটো ভেক্টর এঁকে ফেলবা, ঘেচাং ঘেচাং করে, পি আর কিউ, এই তো। তারপরে সামান্তরিক, এই তো হয়ে গেল। এই সামান্তরিকের কর্ণ, কর্ণ হচ্ছে লব্ধি। তোমাদের মাসুর ভাইয়া সুন্দর করে আঁকে, তো তাই আমার একটু ইচ্ছা লাগলো সুন্দর করে আঁকার। বলো খারাপ হয়েছে? এই তো এঁকে ফেললাম। কি ক্লিয়ার? তাহলে এইভাবে সুন্দর করে এঁকে ফেলতে হবে। ওকে, এখন আসো লব্ধিকে, এই যে কর্ণটা হবে লব্ধি, কর্ণ হবে লব্ধি, ঠিক তো? বলো আমি ভুল কিছু আঁকতেছি কিনা? ভুল কিছু আঁকলে আমার বলিও ভাই আপনি ভুল আঁকতেছেন। এই যে এটা হচ্ছে কর্ণ লব্ধি। এই দেখো মেশিনে সমস্যা হয়ে গেল, এই লাগে না কেন? খালি হাতে আঁকবো, পুরাপুরি মিলতেছে না, দরকার নাই পুরাপুরি মিলার, খালি হাতে আঁকবি। এই যে হয়ে গেল, দেখছো? তাহলে এই হচ্ছে লব্ধি আর। এবার আর এর সাথে এক্স অক্ষের কোণ হচ্ছে থিটা। তাহলে সবার কোণ কার সাথে? এক্স অক্ষের সাথে। এবার এবার সবাই একটু বোর্ডে থাকো, একটু বোর্ডে থাকো, কি বলতেছে শোনো। আমি এক্স অক্ষের দিকে পি এর লম্ব বিক্ষেপ নিব, মানে পি এর ছায়া। লম্ব বিক্ষেপকে সহজে বোঝার নিয়ম ছায়া। তুমি মাথায় রাখবা, উপরে একটা টর্চ লাইট ঝুলাই দিবা, টর্চ লাইট ঝুলাই দিলে যে ছায়া পড়বে সেটা, ঠিক আছে? টর্চ লাইট ঝুলাই দিলে যে ছায়া পড়বে সেই ছায়াটা। এটা এক্স অক্ষ ছিল না?
এটা ওয়াই অক্ষ ছিল, ঠিক আছে, এটা তোমাদের রাখতে হবে না। এটা ছিল পি ভেক্টর, এই যে এটা পি ভেক্টর, তাই না ভাই? এটা পি ভেক্টর। তো ধরো এটা ও পি ভেক্টর, ধরো এটা পি ভেক্টর, এই বিন্দুটা ও বিন্দু। এই কোণটা কত ছিল? আলফা। তুমি বলো এক্স অক্ষের দিকে পি এর লম্ব বিক্ষেপের মান কত? বলো এক্স অক্ষের দিকে পি এর লম্ব বিক্ষেপের মান, ফটাস করে বলো। পি কজ আলফা। এই যে উপরে একটা টর্চ লাইট ঝুলাই দাও, টর্চ লাইট ঝুলাই দিলে ছায়া পড়বে, এই যে লম্ব টান দিলে ছায়া পাবা। পি এর মাথা থেকে লম্ব টান দিবা ও এন, তাহলে এই যে এতটুকু এটা পি এর লম্ব বিক্ষেপ, কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। ও পি, সরি ও এন, ও এন এর মান পি কজ আলফা। এটাই তো একটু আগে শিখাইছি। এখন যদি বলো ভাই এটা বুঝি নাই, ঠিক আছে, এটা বুঝি নাই, এটা যদি বলো তাহলে কিন্তু বাইর হবে। এবার আমি যদি বলি পি এর ওয়াই অক্ষের দিকে উপাংশ কত, এই যে পি এর ওয়াই অক্ষে ছায়া কত, ওয়াই অক্ষে, তখন টর্চ লাইট এদিক দিয়ে মারবা। তো এদিক দিয়ে টর্চ লাইট জ্বালাইলে ছায়া পড়বে কতটুকু? এতটুকু। এটা ধরো ও এম, ঠিক আছে, ধরো এটা ও এম। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে পি সাইন আলফা। বুঝতে পারছো? তাহলে এবার একটা কথা কি শর্টকাটে বলতে পারি, এক্স অক্ষের দিকে হবে পি কজ আলফা, ওয়াই অক্ষের দিকে পি সাইন আলফা। শেষ। এক্স অক্ষের দিকে পি কজ আলফা, ওয়াই অক্ষের দিকে পি সাইন আলফা। তাহলে কোণ তো সবগুলো দেওয়াই আছে, এক্স অক্ষের সাথে সব কোণ দেওয়া আছে। এক্স অক্ষের সাথে পি এর কোণ আলফা, কিউ এর কোণ বিটা, লব্ধি আর এর কোণ থিটা। তাহলে সবার এক্স অক্ষের দিকে ছায়া, তাকাও এক্স অক্ষের দিকে ছায়া, এই যে এই মাথা থেকে লম্ব টানলাম, এর মাথা থেকে এই যে লম্ব টানলাম, ওকে, এটা ও, এটা এন, ঠিক আছে, ও এন। তাহলে ও এন, এই যে ও এন, এই দৈর্ঘ্যটুকু এখান থেকে এইটুকু দৈর্ঘ্য, ও এন এখান থেকে এইটুকু দৈর্ঘ্য, এই ও এন মানে হচ্ছে পি কজ আলফা। তাহলে পি এর ছায়া ও এন। এবার আসো তো ভাই, এক্স অক্ষ বরাবর কিউ এর ছায়া কত? এক্স অক্ষ বরাবর কিউ এর ছায়া কত? এটা কিউ ভেক্টর না? তাহলে কিউ এর মাথা থেকে লম্ব টানবো, কিউ এর মাথা থেকে লম্ব টানবো, এই যে এই বিন্দুতে সেট করছে। তাহলে এই যে এতটুকু হচ্ছে কিউ এর ছায়া, বুঝতে পারতেছো? এতটুকু কিউ এর ছায়া, এটার নাম ধরো এটা হচ্ছে এম, এম, এতটুকু কিউ এর ছায়া। এবার আসো লব্ধির ছায়া, এক্স অক্ষের দিকে লব্ধির ছায়া, উপরে টর্চ লাইট জ্বলতেছে, তাহলে লব্ধির ছায়া পড়বে কোন দিকে? তাহলে এখান থেকে আবার একটা লম্ব টানবো, এখান থেকে লম্ব টানলাম, লম্ব টানলে ছায়া পাবো এই পয়েন্ট, এটা ধরো এস। তাহলে ও এস, এই যে এই পর্যন্ত ও এস, এই পর্যন্ত হচ্ছে লব্ধির ছায়া, ঠিক আছে। তাহলে ভাই কি বলতেছে শোনো, এবার লেখা বাদ বোর্ডে থাকো, লেখা বাদ বোর্ডে থাকো। কোন বিন্দুতে ক্রিয়ারত একাধিক ভেক্টর থাকলে যে কোনো দিকে, যে কোনো দিকে, ধরো এক্স অক্ষের দিকে, তাহলে এক্স অক্ষের দিকে, ওকে, এক্স অক্ষের দিকে বলা হচ্ছে ক্রিয়ারত ভেক্টর গুলোর লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি হবে ওই একই দিকে লব্ধির লম্ব বিক্ষেপের সমান। তাহলে এক্স অক্ষের দিকে লব্ধি আর এর, লব্ধি আর এর লম্ব অভিক্ষেপ, সংখ্যায় লিখলাম লম্ব অভিক্ষেপ, এটা সমান সমান কি হবে? এই লব্ধি আর কার কার লব্ধি? পি আর কিউ এর লব্ধি। তাহলে এক্স অক্ষের দিকে পি এর লম্ব বিক্ষেপ, এক্স অক্ষের দিকে কিউ এর লম্ব বিক্ষেপ, পি এর ছায়া কিউ এর ছায়া যোগ করলে পাবো আর এর ছায়া। ভাই সহজ হিসাব, পি আর কিউ এর লব্ধি আর, তাহলে এক্স অক্ষের দিকে পি এর ছায়া কিউ এর ছায়া যোগ করলে পাবো এদের লব্ধি আর এর ছায়া। তাহলে এক্স অক্ষের দিকে লব্ধি আর এর লম্ব বিক্ষেপ, আর এর ছায়া হবে পি এর ছায়া মানে লম্ব বিক্ষেপ প্লাস কিউ এর লম্ব অভিক্ষেপ। তুমি বলো তো এবার এটাকে ম্যাথমেটিক্যালি লেখো তো, লিখো ম্যাথমেটিক্যালি। আর এর লম্ব বিক্ষেপ এই যে আর, আর এই যে আর, তার ছায়া কতটুকু? এই যে এইটুকু, কত সেটা? ও এস, ও এস, বুঝলা? এই ও এস কি হবে? পি এর ছায়া, পি এর ছায়া হচ্ছে ও এন, ও থেকে এন, এই যে পি এর লম্ব টানলে পি এর ছায়া, ও এন প্লাস বলো কিউ এর ছায়া, কিউ এর ছায়া, কিউ এর ছায়া ও এম, ও এম। এটাই তো বলা হচ্ছে
লম্বাংশ উপপাদ্যে এটাই বলা হয়েছে রে ভাই। এটাই বলা হয়েছে। তাহলে অতএব ওএস মানে, এবার এই ওএস এটাকে কোণের মাধ্যমে লিখবো, ওএস কোণের মাধ্যমে লিখবো। তাহলে ওএস কি ছিল দেখো, এই যে লব্ধি আর, লব্ধি আর, এই আর এর ছায়া ছিল ওএস, লব্ধির সাথে কোণ থিটা। বলো ভাই ওএস এর মান, বলো বলো ওএস এর মান, ওএস এর মান বলো, এটা আর এটা থিটা, ওএস এর মান বলো, আর cos থিটা। এই তো তোমরা বুদ্ধিমান। তারপরে আমি সাথে সাথে ধরো এটাও দেখাই দিই, এটা ওয়াই এটা এক্স, এটা ছিল কিউ, এই যেটা ছিল কিউ, কিউ, কিউ এর সাথে কোণ এটা বিটা। তাহলে বলো এইটুকু কত, এটা ও এম ছিল, ও এম কত, আর cos বিটা, এই কিউ, কিউ এর সাথে বিটা, তাহলে কিউ cos বিটা। বোঝা গেছে? দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, কোণ কত, কোণ কত আলফা, পি cos আলফা, কোণ কত থিটা, আর cos থিটা, কোণ কত বিটা, কিউ cos বিটা। এক্স অক্ষ বরাবর সব cos, আর ওয়াই অক্ষ বরাবর সব হবে সাইন। ওয়াই অক্ষ বরাবর, এর যদি ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিই আর সাইন থিটা, এর যদি ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিই কিউ, কিউ, কিউ সাইন বিটা। বুঝছো? ক্লিয়ার? তাহলে বলো ওএস মানে কত, বলো ওএস, ওএস হচ্ছে লব্ধির ছায়া আর cos থিটা, ওএম মানে পি এর ছায়া, তাহলে পি cos আলফা, আর ওএম মানে কিউ এর ছায়া, তাহলে কিউ cos বিটা। সমীকরণ এক নম্বর সমীকরণ, এক নম্বর সমীকরণ আমরা পাইলাম, এক নম্বর সমীকরণ পাইলাম। কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে উপরে যে লাইনটা বলছে সেটা অ্যাপ্লিকেশন দেখালাম, যে কোনো দিকে ক্রিয়ারত ভেক্টর গুলো লম্ব বিক্ষেপ ছায়ার যোগফল হবে ওই একই দিকে লব্ধির ছায়ার সমান, ওই একই দিকে লব্ধির ছায়ার সমান। ভাই অনেকে বলছে ভাই অ্যাঙ্গেল অলওয়েজ এক্স অক্ষের সাথে, হ্যাঁ অ্যাঙ্গেলটা এখানে যা দেওয়া আছে সব তো এক্স অক্ষের সাথে দেওয়া আছে, এক্স অক্ষের সাথে পি এর কোণ, এক্স অক্ষের সাথে কিউ এর কোণ, এক্স অক্ষের সাথে আর এর কোণ। ক্লিয়ার? এবার আসো তোমাকে একটু ম্যাজিক দেখাই, এই যে কথাটা ও এস সমান সমান ও এন প্লাস ও এম লিখছি, কথাটা সত্যি কিনা প্রথমে আমরা চোখের আন্দাজে দেখবো, তারপরে ম্যাথমেটিক্যালি যাচাই বাছাই করেও দেখবো। প্রথমে চোখের আন্দাজে দেখবো, আসো চোখের আন্দাজে দেখি সত্যি কিনা। তাহলে দেখো তো এটা ও এম না, আর এটা ও এন না, ও এন এর সাথে ও এম যোগ করলে নাকি ও এস পাওয়া যাবে। তাহলে একটা কাজ করি ভাই, এইটারে কপি করি, এটারে কপি করে তুলে নি, তুলে নি, তুলে নি, তুলে নিয়ে এইখানে বসাই দিই। দেখো বসাই দিছি, দেখছো? এই যে ও এন আর এইটাকে তুলে নিয়ে এইখানে বসাইছি, বসাইলে কি পাইলাম, কি পাইলাম দেখো তো, এইখান থেকে এই পর্যন্ত পাইলাম না, এইখান থেকে এই পর্যন্ত পাইলাম না, তো এইখান থেকে এই পর্যন্ত কি, এটা লব্ধি আর এর ছায়া ও এস। দেখো মিলে গেছে কিনা, ও এন ও এম, এই যে তুলে এখানে নিয়ে আসলাম, যোগ করে দিলাম, যোগ করে দিলে দেখো ও এস। হ্যাঁ তাই তো, তাহলে পি এর ছায়া কিউ এর ছায়া যোগ করলে পাওয়া যাবে লব্ধি আর এর ছায়া। বলো বলো একটু জোর করে বলো, পি এর ছায়া কিউ এর ছায়া যোগ করলে পাওয়া যাবে লব্ধি আর এর ছায়া। ওকে, তাহলে এটা তো চোখের আন্দাজে প্রমাণ হইলো। এবার কথা ভাই ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখান তো এই লাইনটা। ম্যাথমেটিক্যালি খুবই সহজ, ম্যাথমেটিক্যালি প্রমাণ করাটাও খুবই সহজ, কোনো ব্যাপার না, ম্যাথমেটিক্যালি আমরা প্রমাণ করতে পারবো, ম্যাথমেটিক্যালি আমরা প্রমাণ করতে পারবো। তুমি একটা কাজ করো, এই পয়েন্ট থেকে এর উপর একটা লম্ব টানো, এই যে এই পয়েন্ট থেকে একটা লম্ব টেনে দাও, টানলা, তাহলে এটা ও বিন্দু, এটা এম, এটা এস, ধরো এটারে আমরা বললাম বি বিন্দু, এটারে বললাম সি বিন্দু, এটারে বললাম ডি বিন্দু, আর এই বিন্দুটাকে একটা নাম দিলাম, কি দিব, নাম দিব এ দিছি, এ না, তাহলে এটাকে এ নাম দিলাম, এই এ বি সি ডি নাম দিলাম। তাহলে এই বিন্দু নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। আমি কি করলাম, এই বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানলাম। ওকে, এবার ভাইয়া দেখো তো দুটো ত্রিভুজ হয়েছে কিনা, এই একটা সুন্দর ত্রিভুজ আর এই একটা আরো একটা সুন্দর ত্রিভুজ। মজার ব্যাপার হচ্ছে এই দুটো ত্রিভুজ সর্বসম, দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। কেন সর্বসম বলো, বলো কেন ত্রিভুজ দুইটা সর্বসম? সর্বসম হওয়ার জন্য কয়টা শর্ত লাগে? তিনটা শর্ত। কি কি? তিন বাহু সমান সমান তিন বাহু, ঠিক আছে, অথবা দুই বাহু এক কোণ, দুই কোণ এক বাহু,
এরকম এরকম সূত্র পড়ে আসছো না, উপপাদ্য পড়ে আসছো না, দুইটা ত্রিভুজ সর্বসম। তো দেখি তো, দেখো সামান্তরিক না এটা, তো সামান্তরিক বলে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সেম। ওকে, গুড, ভেরি গুড। তাহলে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ বিসিডি বিসিডিএ, ও এ বাহু সিবি বাহু, এদের দৈর্ঘ্য সেম, তাই না? সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে ও এ এই বাহু আর সিবি এই বাহুর দৈর্ঘ্য সেম। একটা শর্ত পাইলাম। এইবার আসো, এটা আর এটা তো সমান্তরাল, সমান্তরাল। তো এই বাহু আর এই বাহু যদি সমান্তরাল হয় তাহলে তো এই কোণ আর এই কোণও সমান। অনেকে বলে ভাই কিভাবে? আরে দেখো, দেখো সবাই দেখো, বোর্ডে দেখো, এই বাহু এই বাহু সমান্তরাল, এই বাহুকে বড় করে ফেললাম, এই যে এই বাহু এই বাহু সমান্তরাল, এইটা তাদের ছেদক, এইটা তাদের ছেদক। তাহলে এই কোণ যা আর এই কোণ তাই, অনুরূপ কোণ, অনুরূপ কোণ, বোঝা গেছে? এইবার আসো, এইবার আসো, দেখো মজার ব্যাপারটা দেখো, এই যে এই কোণ আর এই কোণ সেম, এই কোণ আর এই কোণ সেম, অনুরূপ কোণ। এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এটা তাদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সেম। তাহলে আরেকবার বলি শোনো, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে এই কোণটা অনুরূপ কোণ হিসাবে সমান। এইবার এইটা তাদের ছেদক, এইটা আর এইটা সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটাও সেম, তাহলে একটা কোণও সেম পেয়ে গেছি। তাহলে কোণ AOM, কোণ BCD। ওকে, এইবার তাকাও, এখান থেকে লম্ব টানছি, ফলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এখান থেকে লম্ব টানছি, ফলে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আর একটা কোণ সমান। কোন কোণ? AMO, AMO, আর এখানে BDC, BDC, কোণ দুইটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম? ইয়েস অর নো? সর্বসম ত্রিভুজ, তো সর্বসম মানে সবই সমান সমান, তাহলে অতএব এরা সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ। তো সর্বসম মানে ও এম এর দৈর্ঘ্য যা সিডি এর দৈর্ঘ্য তাই, ও এম আর সিডি এর দৈর্ঘ্য তাই, সর্বসম ত্রিভুজ। তাহলে ও এম, অতএব ও এম আর সিডি এর দৈর্ঘ্য সেম। বুঝতে পারছো? এখন আমরা তো চাই এই লাইনটা প্রমাণ করতে, এই লাইনটা প্রমাণ করতে, এই যে এই লাইনটা প্রমাণ করতে। এটা যদি প্রমাণ করতে পারি তাহলে লম্বাংশ উপপাদ্য সঠিক। আচ্ছা আসো, তুমি বলো, তুমি বলো ওএস মানে কি, দেখে বল। ওএস এইখান থেকে এই পর্যন্ত ওএস, এই ওএস মানে হচ্ছে ও এন প্লাস এন এস, ও এন, দেখেই বলতেছি, ওএস মানে ও এন প্লাস এন এস, এন এস, ডান। আচ্ছা, তাহলে ওএস ইকুয়াল টু ও এন প্লাস, তাকাও এবার, এনএস মানে, এনএস মানে এরকম সাই করে উপরে উঠে যাও, এনএস মানে, এনএস মানে সাই করে সিডি, এনএস মানে সিডি, তাহলে এনএস এর জায়গায় লিখে ফেলো সিডি, সিডি, ডান, ইয়েস, ওকে। সিডি মানে কে? ও এম, সিডি মানে ও এম, তাহলে অতএব ওএস ইকুয়াল টু ও এন প্লাস সিডি, সিডি মানে ও এম, ও এম, ডান, প্রমাণ হয়ে গেছে, প্রমাণ ডান। কত সহজ জিনিস দেখছো? তাহলে এটাকে আর এর ছায়া ওএস, ওএন কি? পি এর ছায়া, পি এর লম্ব বিক্ষেপ, ওএম কি? কিউ এর লম্ব বিক্ষেপ। তাহলে ক্রিয়ারত ভেক্টর কি কি ছিল? পি আর কিউ। তাহলে পি এর ছায়া কিউ এর ছায়া যোগ করলে পাচ্ছি লব্ধি আর এর ছায়া, লব্ধি আর এর ছায়া। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ডান। তাহলে তাহলে এই যে প্রমাণ, প্রুভড, প্রমাণিত। তাহলে আরেকবার একটু ছোট্ট করে বলি, যারা বাথরুমে গেছিলা বা খাইতে গেছিলা তারা এখন এসে বলতেছে ভাই রিপিট রিপিট রিপিট। পড়ার সময় কোথাও যাওয়া যাবে না, বুঝছো? পড়ার সময় বাথরুম আটকে রাখতে হবে, খাওয়া দাওয়া আটকে রাখতে হবে, বুঝছো? তাহলে দেখো আরেকবার, আরেকবার, এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ,
সর্বসম কেন? এই বাহু আর এই বাহু সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এই কোণটা এখান থেকে লম্ব টানছি, এই কোণটা 90 ডিগ্রি, এখান থেকে লম্ব টানছি, এই কোণটা 90 ডিগ্রি, সেটাই লিখছি। আর এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল, তাহলে এই কোণ যা এই কোণ তাই, ছোটবেলায় পড়ছো অনুরূপ কোণ, তো সেটাই লিখলাম এই যে এটা। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, সর্বসম মানে সব সমান, তাহলে এই বাহুর দৈর্ঘ্য যা এই বাহুর দৈর্ঘ্য তাই। তাহলে ও এম সমান সমান সিডি, ও এম সমান সমান সিডি, ওকে, ও এম সমান সমান সিডি, ও এম সমান সমান সিডি। এইবার আমরা চাই ও এস, এই যে ও এস কার ছায়া? লব্ধি আর এর ছায়া, আর এর লম্ব বিক্ষেপ কি? ও এস। ও এস হবে, দেখেই বোঝা যাচ্ছে, ও এন প্লাস এন এস, তাই লিখছি ও এন প্লাস এন এস। এবার এন এস মানে দেখো, এন এস মানে সাই করে উপরে উঠে যাও, সাই করে, এন এস মানে সিডি, আর সিডি মানে ও এম, সিডি মানে ও এম, শেষ। এটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম। যে কোনো দিকে মানে ধরো এক্স অক্ষের দিকে লব্ধির লম্ব বিক্ষেপ ওএস সমান সমান ক্রিয়ারত ভেক্টর পি আর কিউ এর লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি। বুঝছো? এখন তুমি বলতে পারো ভাই লম্বাংশ উপপাদ্য বুঝলাম, লম্বাংশ উপপাদ্য বুঝলাম, এখন এর সাহায্যে লব্ধি কিভাবে বের করা যায়? এর সাহায্যে লব্ধি কিভাবে হিসাব করা যায়? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা, এর সাহায্যে লব্ধি কিভাবে হিসাব করা যায়। তুমি এবার দেখো, তুমি এবার দেখো, তোমাদের চিত্র না আঁকলেও চলবে কারণ তোমরা আঁকছো। এক্স ওয়াই একই চিত্র, এটা ও বিন্দু, তাহলে আমি লিখবো, তোমরা বলবা এটা পি, এটা কোণ থিটা, সরি আলফা, বলো পি এর লম্ব বিক্ষেপ এদিকে কত, কত ও এন কত ছিল? পি কজ আলফা, পি কজ আলফা। আচ্ছা, এটা কিউ, কিউ এর সাথে কোণ বিটা, তাহলে কিউ এর যে লম্ব বিক্ষেপ সেটা কি ছিল? এইটুকু ও এম, ও এম, তো সেটা কি ছিল? কিউ কজ বিটা। এবার এদের লব্ধি সামান্তরিক আঁকলে এদের লব্ধি পাবো, এই যে সামান্তরিক আঁকলে এদের লব্ধি পাবো, লব্ধি আর, আর এর সাথে কোণ থিটা, তাহলে আর এর যে লম্ব বিক্ষেপ এই যে এটা এস, ও এস, সেটা কি? আর কস থিটা। তাহলে এবার বলো এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে আর এর ল অ সমান সমান পি এর ল অ যোগ কিউ এর ল অ, বুঝছো? লম্ব বিক্ষেপ, তাহলে আর এর লম্ব বিক্ষেপ, আর এর লম্ব বিক্ষেপ ও এস, ও এস, পি এর লম্ব বিক্ষেপ ও এন, কিউ এর লম্ব বিক্ষেপ ও এম। অতএব এবার ওএস কে, ওএস কে কিভাবে লিখলাম? এক্স অক্ষের সাথে কোণ থিটা, এটা আর, আর cos থিটা, আর cos থিটা, আর cos থিটা, ওএস মানে আর থিটা, আর cos থিটা, আর cos থিটা। এবার ও এন, ও এন মানে পি cos আলফা, পি cos আলফা। এবার ও এম, ও এম কিউ cos বিটা, কিউ cos বিটা। সমীকরণ নম্বর 1। এটা নিয়ে কি কারো আপত্তি আছে? আপত্তি আছে? এইবার আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কে বুদ্ধিমান। আমি এক্স অক্ষের হিসাবটা লিখছি, চিত্র আঁকছি, সেম ভাবে এবার ওয়াই অক্ষের দিকে এটা লিখবা। ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে আর এর লম্ব বিক্ষেপ, আর এর ল অ সমান সমান পি এর ল অ প্লাস কিউ এর ল অ, লম্ব বিক্ষেপ। ওয়াই অক্ষের দিকে এই লাইনটা লিখবা, ঠিক আছে? এই যে আব্দুল্লাহ আলামিন আজিজ, গুড, ভেরি গুড। তারপরে আদিব জামান, গুড, ভেরি গুড। এই তো, এই তো বুদ্ধিমান। নাফিস ফুয়াদ, ও পুরাটাই লিখে দিছে, গুড, ভেরি গুড। আমার এই ও এস, ও এন, ও এম কিচ্ছু দরকার নেই, ডিরেক্ট কোণ দিয়ে লিখবা এই লাইনটা, কোণ দিয়ে ডিরেক্ট লিখবা। দেখি তোমাদের কেমন বুদ্ধি, দেখি তোমাদের কেমন বুদ্ধি। তাহলে আর এর লম্ব বিক্ষেপ দেখো, এটা চিত্র আঁকবো না, চিত্র এঁকে চিত্র আর নষ্ট করার দরকার নেই, কারণ এবার মগজ খাটাবো, বুদ্ধি। এক্স অক্ষের দিকে কস কস কস, তাহলে ওয়াই অক্ষের দিকে, এই যে ওয়াই অক্ষের দিকে দেখো এইটা, তাহলে এটা আর এর লম্ব বিক্ষেপ ওয়াই অক্ষের দিকে কি হবে? এটা কি হবে? এটা আর সাইন, আগে কস ছিল এবার হবে
সাইন থিটা, সাইন। গুড। এবার পি এর হচ্ছে এইটুকু পি এর ওয়াই অক্ষের দিকে। তো এটা কি, এই যে লেখাও আছে এই চিত্রে, এই যে এটা কি পি সাইন আলফা, তারপর এটা আর সাইন থিটা, এটা কিউ সাইন বিটা, বুঝছো? তাহলে পি এর লম্ব বিক্ষেপ হবে, আগে ছিল পি কজ আলফা, এবার হবে পি সাইন আলফা। কিউ এর লম্ব বিক্ষেপ কিউ কজ বিটা, এবার হবে কিউ সাইন বিটা। আমি একটু তোমার দেখাবো, একটু চোখের আন্দাজ দেখো, দেখো সত্যি কিনা, চোখের আন্দাজে দেখো, চোখের আন্দাজে দেখো সত্যি কিনা। এই যে এইটা হচ্ছে আর এর, এইটা হচ্ছে পি এর, এইটা হচ্ছে কিউ এর। তাহলে এটা পি এর না, এই যে এইটুকু পি এর, এইটুকু পি এর, এইটুকুকে তুলে নিয়ে দেখো এইটুকু কিউ এর, আর এইটুকু হচ্ছে পি এর। তো এইটুকুকে তুলে এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, দেখো এই দেখো কিউ এর এবং পি এর দুইটা যোগ করলে পাওয়া যাচ্ছে আর এর লম্ব বিক্ষেপ। দেখো পাওয়া যাচ্ছে কিনা, দেখছো? ওকে, তাহলে এটাকে এবার আমরা বললাম সমীকরণ 2। এটাকে বললাম সমীকরণ 2। ভাই চিত্র আঁকতে হবে না, চিত্র কষ্ট দিতে হবে না, চিত্র একবার এক্স অক্ষ দেখাইছো, হয়েছে, অনেক হয়েছে। তাহলে এবার ওয়াই অক্ষের দিকেও ডান হয়ে গেল। আমাদের টার্গেট কি? লব্ধির মান ও দিক নির্ণয়। তোমাকে যদি কেউ আর কস থিটা এবং আর সাইন থিটা দেয়, দিয়ে বলে এই লব্ধি বের করো, আর বের করো, থিটা বের করো, ভাই দুনিয়ার সবচেয়ে সহজ কাজ না? আর কস থিটা আর সাইন থিটা কেউ তোমাকে দিল, তোমাকে বললো আর আর থিটা বের করো, এই দুইটারে বর্গ করে, শোনো কান আগাও, আস্তে আস্তে বলি, আর কস থিটা আর সাইন থিটা যদি বর্গ করে যোগ করে দাও, আর স্কয়ার কজ স্কয়ার আর স্কয়ার সাইন স্কয়ার, আর স্কয়ার কমন নিয়ে নিবা, কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তো হয়ে গেল, আর এর মান চলে আসলো। আর আর সাইন থিটা আর কস থিটা ভাগ দিয়ে দিবা, আর আর কাটাকাটি, সাইন বাই কস tan থিটা, তারপরে থিটা ইকুয়াল টু tan ইনভার্স। এই তো হয়ে গেল। কি ক্লিয়ার? ভাইয়া সাউন্ড কম, সাউন্ড কম না, আমি আস্তে আস্তে বলছি তাই সাউন্ড কম, কেউ যদি শুনে ফেলে এই কারণে সাউন্ড কম লাগছে, ঠিক আছে? ওকে, তাহলে এবার বুঝে গেছি কি করতে হবে, বুঝে গেছি। 1 এর বর্গ 2 এর বর্গ করে দিব, বর্গ করে দিয়ে দেখো আর স্কয়ার সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা 1। তারপরে এই পাশে ডট 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 হবে, ডট ডট কি হবে লিখতেছি না, লেখার দরকার নেই, আমি ম্যাথ করার সময় দেখব। তারপরে আর ইকুয়াল টু রুট, রুট করে দিব, দিয়ে এখান থেকে মান পাবো। তাহলে এখান থেকে সহজ কথা আর এর মান পাবো, এটাই লিখে রাখবো যে মান পাবো। তাহলে আমাদের মেইন কাজ এই দুই লাইন, আর কস থিটা আর সাইন থিটা, এই দুই লাইন পাইলে আর এর মান পাওয়া যাবে। ঠিক আছে? কেউ যদি মনে করো যে ভাই কি লিখলেন, এটা ম্যাথ করার সময় দেখবো কি লিখলাম। এবার 2 কে 1 দিয়ে ভাগ দিব, তাহলে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, আর আর কাটাকাটি, এই পাশে কিছু তো ডট ডট হবেই, সাইন থিটা কস থিটা tan থিটা, তাহলে অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স ডট ডট ডট, এই যে এখান থেকে মান বের করে নেব। এই তো হয়ে গেল, বুঝছো? এবার একটা মজার জিনিস তোমারে বলি, একটা মজার জিনিস বলি, এটুকু কিন্তু মূল জিনিস হয়ে গেছে। এবার আমি তোমার এক্সট্রা একটা জিনিস দেখাচ্ছি। দুটো ভেক্টর ছিল না পি আর কিউ, আমাদের তো ভেক্টর ছিল দুটো, দুটো ভেক্টর পি আর কিউ ছিল। আচ্ছা, তো পি আর কিউ এর লব্ধি তো সামান্তরিক সূত্র হওয়া উচিত, রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা, এটা হওয়া উচিত। দেখি তো ভাই এটা হয় কিনা, এখান থেকে আসো দেখি তো এটা হয় কিনা, জাস্ট আমরা এটা একটু দেখবো। তাহলে 1 এর বর্গ 2 এর বর্গ, আসো এই দুটাকে বর্গ করে যোগ করি, আসো আর স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে পি স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস 2p কিউ, এই যে এটা এটা 2 সাজায় লিখতেছি, p কিউ কজ আলফা কজ বিটা প্লাস এটার বর্গ কিউ স্কয়ার কজ স্কয়ার বিটা। কি সবাই বুঝছো? কেউ কি বলবা বুঝি নাই? এটা যদি বলো তাহলে কিন্তু মায়ের হবে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখছি। এবার আসো সেম একই ভাবে আর আর স্কয়ার সাইন স্কয়ার থিটা নিচে নেই পাশে, তাহলে এবার এইটা এই পাশে যোগ করব, তাহলে প্লাস পি স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস 2p কিউ সাইন আলফা কজ আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার বিটা। তাহলে এখান থেকে
আমরা পাচ্ছি আর স্কয়ার ইকুয়াল টু, তাকাও এবার সবাই বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও, দেখো তো এই দুইটা জিনিস যোগ করা যায় কিনা মনে মনে, যোগ করা যায় কিনা মনে মনে, যায় যায়। পি স্কয়ার কমন নাও, কমন নিলে কজ স্কয়ার আলফা সাইন স্কয়ার আলফা যোগ করে 1, তাহলে পড়ে থাকলো পি স্কয়ার। ওকে, এবার আবার এইটা আর এইটা থেকে কিউ স্কয়ার কমন নাও, কিউ স্কয়ার কমন নিয়ে নাও, কজ স্কয়ার বিটা সাইন স্কয়ার বিটা যোগ করে 1। বাহ, এখান থেকে কি কমন যায়, 2p কিউ কমন যায়, 2p কিউ কমন যায়, 2p কিউ কমন গেল, কি পড়ে থাকলো কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সরি 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 ভুল হয়ে গেছে, সরি, এখানে তো কজ বিটা ছিল না, এখানে তো সাইন বিটা ছিল, তোমরা কেউ বলনি কেন, 2 এটা ইনটু এটা, তাহলে 2p কিউ সাইন আলফা সাইন বিটা, বলনি কেন এটা, ওই ভাই সাইন বিটা হবে, এই তো কে বলছে, জুম চাকমা, গুড ভেরি গুড, এই তো তোমার বুদ্ধি আছে। তাহলে এখানে সাইন আলফা সাইন বিটা, গুড, এই তো হয়ে গেল। এখন অতএব আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার, যে ভাই সূত্র তো সামান্তরিক সূত্রের কাছাকাছি চলে আসছে, কিন্তু বিগড়া লাগলো তো এখানে, না বিগড়া লাগে নাই, এটা একটা সূত্র আছে, ত্রিকোণমিতির বইয়ে তুমি এই সূত্রটা পাবা, ঠিক আছে, ত্রিকোণমিতির বই খুলবা ক্লাস শেষে দেখবা এই সূত্রটা আছে কিনা, cos a cos b প্লাস sin a sin b সূত্র cos a মাইনাস b, cos a মাইনাস b, তো এখানে তো আলফা বিটা, তাহলে এটার সূত্র হচ্ছে cos, এটার সূত্র হচ্ছে cos আলফা মাইনাস বিটা। ভাই আলফা মাইনাস বিটা যা cos এর ক্ষেত্রে cos তো মাইনাসকে হজম করে ফেলে, তো আলফা মাইনাস বিটা যা বিটা মাইনাস আলফাও তাই, আমরা বিটা মাইনাস আলফাটা লিখি কেন, বিটাটা আমাদের চিত্র অনুযায়ী বড়, আলফাটা আমাদের চিত্র অনুযায়ী ছোট, তাহলে cos বিটা মাইনাস আলফা সামান্তরিক সূত্র হয়েছে কিনা, ইয়েস অফকোর্স হয়ে গেছে সামান্তরিক সূত্র, পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos বিটা মাইনাস আলফা, ভাই এটাই আমাদের সামান্তরিক সূত্র। এখন অনেকে বলবে ভাই হয় নাই আপনার, আমাদের সামান্তরিক সূত্রে ছিল রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos আলফা, আপনার cos আলফা আসে নাই, cos বিটা মাইনাস আলফা আসছে, বলবা নাকি কেউ এরকম, বলবা এরকম কেউ, সামান্তরিক সূত্র যখন আমরা খাটাই, সামান্তরিক সূত্র অনুযায়ী পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল আলফা, মানে পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos মধ্যবর্তী কোণ, এখানে কোনো আলফা বিটা মাইনাস আলফা এগুলা কিছু না, এখানে যে অ্যাঙ্গেলটা বসবে সেটা হবে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, তো আগে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল এরকম আলফা, আলফা বসতো, এবার ভাই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি আলফা, একটু দেখো তো, এক্স অক্ষের সাথে কিউ এর কোণ বিটা, এক্স অক্ষের সাথে পি এর কোণ আলফা, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, দেখে বলো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, বিটা বড় তা থেকে আলফা ছোট, তাহলে এই কোণটা বিটা মাইনাস আলফা না, তো সেই বিটা মাইনাস আলফাই তো বসছে, এটাই তো সামান্তরিক সূত্র, ঠিকই তো আছে, বুঝছো, ক্লিয়ার, বোঝা গেছে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণের মানটা এখানে বসবে, তো তাই তো বসছে রে ভাই, দেখো এই কোণটা বিটা এই কোণটা আলফা, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এটা, এটা বিটা মাইনাস আলফা, ঠিক আছে, কি করছি ভাই, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ বর্গ করে যোগ করে দিছি, বর্গ করে যোগ করে দিছি, তারপরে পি স্কয়ার cos স্কয়ার পি স্কয়ার sin স্কয়ার, পি স্কয়ার কমন নিয়ে 1, কিউ স্কয়ার cos স্কয়ার কিউ স্কয়ার sin স্কয়ার, কিউ স্কয়ার কমন নিয়ে 1, 2p কিউ কমন নিলাম, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, এটা ত্রিকোণমিতির একটা সূত্র, এই যেটা কোথায় পাবো, ত্রিকোণমিতির বইয়ে পাবো, আর একটু বড় হইলে পাবো, ডান হয়ে গেল, বুঝতে পারছো, তাহলে আমরা প্রমাণ কিন্তু দেখলাম, সব কিন্তু আমাদের চোখের সামনে আছে। এবার আসো, যে ভাই অনেক কিছু তো শিখলাম, এবার আসো ম্যাথ করার জন্য, এগুলা তুমি ধরো এই যে জীবনে প্রথমবার শিখলে, এরপর আস্তে আস্তে ভুলে যাবা, যাও সমস্যা নেই, কিন্তু এবার যেটা লাগবে সেটা হচ্ছে অনেকগুলো ভেক্টরের লব্ধির মান বের করতে গিয়ে, অনেকগুলো ভেক্টরের লব্ধির মান বের করতে গিয়ে কেন এই প্রসেসটা সহজ, কেন এই প্রসেস দিয়ে সহজে লম্বাংশ উপপাদ্য দিয়ে অধিক ভেক্টরের লব্ধি, এটা কেন সহজ, অধিক ভেক্টরের লব্ধি, দেখো ভেক্টর যতগুলোই হোক লাইন হবে, মেইন লাইন হবে মাত্র দুটো,
ভেক্টর যতগুলো হোক মেইন লাইন হবে মাত্র দুটো, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। তো তোমার ক্রিয়ারত ভেক্টর দেওয়া থাকবে, এখানে অনেকগুলো ভেক্টর দেওয়া থাকবে। ধরো এটা পি, পি এর সাথে আলফা, এটা কিউ, কিউ এর সাথে বিটা, তারপর ধরো আরেকটা দিলাম, আগে তো দুইটা দিছিলাম, এবার ধরো তিনটা ধরলাম, ধরো এটা এস, এস এর সাথে গামা, অনেকগুলো ভেক্টর এরকম দিয়ে দিবে। তুমি কি করবা, তুমি যে কোনো একটা দিকের সাথে সবগুলো ভেক্টরের কোণ নিবা। তো এখানে এক্স অক্ষের সাথে দেওয়া আছে, দেওয়া না থাকলে আমরা নিয়ে নিব, ম্যাথ করার সময় দেখবো, টেনশনের কিছু নেই। যে কোনো একটা দিকের সাথে সবগুলো ভেক্টরের কোণ, এক্স অক্ষের সাথে পি আলফা, এক্স অক্ষের সাথে কিউ বিটা, এক্স অক্ষের সাথে এস গামা, এদের লব্ধি আর, এদের লব্ধি আর, সে এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে, থিটা, এদের লব্ধি আর, এই যে লব্ধি আর, লব্ধি আর সে এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে, থিটা। তাহলে এরকম যদি হয় আমরা কি করব, চোখ বন্ধ করে দুটো লাইন লিখবো, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই। আমরা বড় হয়েছি, বাংলা কথা এটুকুর মধ্যে সেরে ফেলবো, এটুকুতে হয়ে গেছে। এটুকুর অর্থ কি, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই। তাহলে ডিরেক্ট কস থিটা লাইন, তাহলে এক্স অক্ষের দিকে আর কস থিটা, আর কস থিটা ইকুয়াল টু, বলো কি লিখবো, পি কস আলফা, পি এর মান আলফার মান সব আমার দেওয়া থাকবে, কিউ কস বিটা প্লাস, তারপরে আরেকটা আছে এস, এস কস গামা, যদি আরো একটা ভেক্টর থাকে সেটা কস সেটা, আরো একটা ভেক্টর থাকে সেটা কস সেটা, বুঝছো, পরপর বসাইতে থাকবে, দিয়ে এগুলা মান বের করে এটা হবে সমীকরণ 1। এবার পরের একটা লাইন ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যখন খাটাবো তখন চিত্রে আর তাকানোর দরকারই নাই ভাই, চিত্রে তাকাবো না, ইয়েস চিত্রে তাকাবো না ভাই, কই তাকাবো, উপরে, কই তাকাবো, উপরে, বলো কই তাকাবো, উপরে, উপরের লাইনে তাকাবো, যেখানে 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 কজ সেখানে সেখানে বসাই দিব সাইন, আর সাইন থিটা, পি সাইন আলফা, কিউ সাইন বিটা, এস সাইন গামা, ডট ডট ডট, সমীকরণ 2 হয়ে গেল। চিত্রে তাকানো লাগবে না, উপরের লাইনে কজের জায়গায় সাইন বসাই দিবা, শেষ। আর কস থিটা পাইলা আর সাইন থিটা পাইলা, এগুলার সব মান দেওয়া থাকবে, হিসাব করে একটা কিছু পাবা, এগুলার সব মান দেওয়া থাকবে, হিসাব করে একটা কিছু পাবা, দেন দেন 2 লাইন, মাত্র 2 লাইন, ঠিক আছে। 1 স্কয়ার 2 স্কয়ার, এখান থেকে এই যে আর স্কয়ার সমান সমান মান পাবো, মান পাবো, আর 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ দিয়ে, আর সাইন থিটা আর কস থিটা আর আর কাটাকাটি, সাইন বাই কস ট্যান থিটা, তাহলে ট্যান থিটা এখান থেকে দিক পাবো, শেষ হয়ে গেল, এই তো কাজ। বলো তো তুমি এবার আমার বুঝাই বলো, যদি ভেক্টর আরো একটা বাড়ে চিত্র আঁকা লাগবে আরেকবার, লাইন বাড়বে, উত্তর হচ্ছে না। কেননা যদি ভেক্টর আরেকটা বাড়ে, ধরো আরেকটা ভেক্টর দিলাম, এখানে কিছু একটা দিলাম, তাহলে কি হবে, সেই ভেক্টরের এখানে লিখবো কস, এখানে লিখবো সাইন, লাইন কিন্তু দুটোই, এটাই তো মজার, এটাই মজার না। তো এবার আমরা দেখি যে আগে একটা ম্যাথ আমরা প্রথমে করছিলাম, এই যে এই ম্যাথটা, এই যে এটা, এই ম্যাথটা আমরা আবার করব। 8 এর সাথে 30, 6 এর সাথে 4 এর কোণ 20, 8 6 4, দেখি এই ম্যাথটা আমরা আবার করব, দেখি সহজ হয় কিনা। তাহলে লব্ধি নির্ণয়, লব্ধি নির্ণয় করো। তাহলে ভেক্টর 8 নিউটন, তারপর 6 নিউটন, আর 4 নিউটন, আর 4 নিউটন, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 20 ডিগ্রি, লব্ধির মান ও দিক বের করতে হবে, বলো পারবো না? তাহলে সবাই এবার বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও, যে কোনো একটাকে অক্ষ ধরবা, এক্স অক্ষ, যে কোনো একটাকে। ভাই এক্স অক্ষ তো এখানে দেওয়া নাই, এক্স অক্ষ তো তোমার দেওয়া থাকবে না প্রশ্নে, আমরা ডেরিভেশন করার জন্য এক্স অক্ষ ধরে নিছি, এক্স অক্ষ দেওয়া থাকবে না, তুমি কি করবা, যে কোনো একটা ধরে নিবা এক্স অক্ষ, কোনো সমস্যা নেই। তো চেষ্টা করবা সবচেয়ে ডানে যে আছে, সবচেয়ে ডান দিকে যে আছে আরে এক্স অক্ষ ধরার, এই তিনটার মধ্যে সবচেয়ে ডানে, সবচেয়ে ডান দিকে কি আছে, 8, ওইটার এক্স অক্ষ ধরবা, সুবিধা হবে, এর মানে এটা ধরতেই হবে এমন না, তো ধরলাম এটার এক্স অক্ষ। ভাই 8 এর সাথে এক্স অক্ষে তো কোনো কোণ নেই, কোণ নেই মানে 0, যদি 8 এখানে থাকতো, ধরো 8 এখানে,
তাহলে একটা কোণ থাকতো। 8 এর সাথে কোণ নেই, 8 তো x অক্ষের দিকে আছে, তাহলে 8 এর সাথে x অক্ষের কোণ 0। 8 এর সাথে x অক্ষের কোণ 0। কি কথা কি বুঝছো? 8 এর সাথে x অক্ষের কোণ 0। তাহলে 8, 6, 4 এদের লব্ধি ধরলাম আর লব্ধি ধরে নিব। ভাই আপনি 6 আর 8 এর মাঝে কেন ধরলেন? এরে ভাই আমি ধরে নিছি, ইচ্ছা মতো ধরে নিবা, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো 4 আর 6 এর মাঝখানে তুমি ধরবা, কোনো সমস্যা নেই। তুমি তো জ্যোতিষী না, তুমি তো জানো না লব্ধি কোন দিকে। এটা হচ্ছে লব্ধি ধরে নিবা। তাহলে কি বললাম? যে কোনো একটার x অক্ষ ধরবা, 8 কে x অক্ষ ধরবা, সর্বডানে যেটা আছে তার x অক্ষ ধরলে সুবিধা পাবা। সবচেয়ে ডানে 8 আছে, 8 কে x অক্ষ ধরলাম। দেন এবার লব্ধি ইচ্ছা মতো আঁকবো, লব্ধির সাথে x অক্ষের কোণ নিব থিটা ধরে নিব। এইবার লম্বাংশ উপপাদ্য খাটিয়ে x অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে, তাহলে x অক্ষ বরাবর লব্ধির আর x অক্ষের সাথে কোণ থিটা আর cos থিটা। এবার বাকিগুলা নিবা, নাও তো বাকিগুলা নাও। 8 এর প্রথমে আসো, 8 এর, তাহলে 8 এর সাথে দেখো না x অক্ষের কোণ কত। 8 এর সাথে x অক্ষের কোণ, সবার সাথে x অক্ষের কোণ নিবা, সবার সাথে x অক্ষের কোণ নিবা। 8 এর সাথে x অক্ষের কোণ, 8 এর সাথে x অক্ষের কোণ নেই কোণ, তাহলে 8 cos 0। আচ্ছা ডান। তারপর আসো 6, এবার আসো 6, 6 এর সাথে x অক্ষের কোণ, 6 এর সাথে x অক্ষের কোণ, দুনিয়ার সবার সাথে x অক্ষের কোণ। 6 এর সাথে x অক্ষের কোণ কত? 30। একজন বলছে 6 cos 60, কান ধরো, ধরো 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 কান ধরো, বলো সরি ভুলে গেছে, ধরো। এই যে এটা 6, এই কোণটা 30, তুমি cos 60 কোথায় পাইলা? এই তাহলে 6 cos 30, 6 cos 30 প্লাস, এবার 4 কত দেখি, 4 cos 20, 4 cos 20, 20 হচ্ছে 6 এর সাথে, আমি সবসময় কি বলছি x অক্ষের সাথে, x অক্ষের সাথে 4 এর কোণ, x অক্ষের সাথে 4 এর কোণ 30, 20, 50, তাহলে 4 cos 50। বুঝছো সবাই? গুড, ভেরি গুড। এবার বাকি কাজ তো ক্যালকুলেটর ভদ্রলোক করবে। এই যে ক্যালকুলেটর, 8 cos 0 মানে 8 প্লাস 6 cos 30 প্লাস 4 cos 50। ওকে, 15 দশমিক, এটা হচ্ছে 15.767, 15.767, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার y অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই। এবার y অক্ষ বরাবর বলো, y অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য কিভাবে খাটাবো? কি করব? y অক্ষ বরাবর কি করব? উপরের লাইনে যেখানে যেখানে আছে cos সেখানে সেখানে বসাই দিব sin, তাহলে r sin থিটা সমান সমান 8 sin 0, 6 sin 30, 4 sin 50। উপরের লাইন দেখে দেখে চিত্রে তাকাইতে হবে? নো, একেবারেই না, চিত্রে একেবারেই তাকাইতে হবে না। তাহলে 8 sin 0 প্লাস 6 sin 30 প্লাস 4 sin 50, তাহলে 6.0641 সমীকরণ 2। 1 আর 2 পেয়ে গেছি, ডান। এবার 1 এর বর্গ 2 এর বর্গ না, 1 এর বর্গ 2 এর বর্গ, তাহলে r স্কয়ার cos স্কয়ার r স্কয়ার sin স্কয়ার, তাহলে r স্কয়ার পড়ে থাকলো 15.767 তার বর্গ, 6.0641 তার বর্গ, অতএব r এর মান, তাহলে r ইকুয়াল টু রুট ওভার এটা, তাহলে রুট ওভার এটা দিয়ে দেখি অ্যান্সার কত আসে। 15.767 তার বর্গ, রুট অ্যান্সার 16.89 নিউটন। ওকে, এবার খাতা উল্টাই, উল্টো 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 খাতা উল্টো, খাতা উল্টাও দেখি। 16.89, 16.89, 16.89, 16.89, দেখো মিলছে কিনা, লব্ধির মান পাইছি কিনা, বলো বলো। দুনিয়া সহজ হয়ে গেল না? সহজ হয়ে গেছে না? কত কষ্ট, কতবার চিত্র আঁকা,
কতবার হিসাব করা, সেই কাজ কত সহজে হয়ে গেছে। দেন কোণের মানটাও দেখো 21.03, দেখি কোণ না কোণ। তাহলে কোণ আমরা ওই যে এক্স অক্ষের সাথে নিছি, কোণ আমরা এক্স অক্ষের সাথে মানে 8 এর সাথে নিছি। তাহলে কোণ থিটা, তাহলে 2/1, 2/1, তাহলে tan থিটা কাটাকাটি করে, আর আর কাটাকাটি sin বাই cos tan থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু 6.0641, 6.0641 আর 15.767। তাহলে অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স 6.0641, 15.767। তাহলে tan ইনভার্স 6.0641 ডিভাইডেড বাই 15.767। তাহলে 21.03 ডিগ্রি। বলো মিলছে নাকি মিলে নাই? বলো মিলছে নাকি মিলে নাই? মিলছে, এই তো হয়ে গেল। তাহলে কত সহজ। এখন আমাকে যতগুলো ভেক্টরই দিক, লব্ধির মান ও দিক বের করা আমার কাছে বাম হাতের খেলা। যতগুলো ভেক্টরই আমাদের দিক, লব্ধির মান ও দিক বের করা কোনো ব্যাপারই না। ঠিক আছে? তানজিম যেমন বলছে ভেক্টর শেষ হবে কবে? যেদিন শেষ হওয়ার সেদিন শেষ হবে। ঠিক আছে? যেদিন শেষ হওয়ার সেদিন শেষ হবে। তুমি আগে শুরু করো, তুমি আগে শুরু করো। ভাইয়া প্র্যাকটিস শিট কই? প্র্যাকটিস শিট, প্র্যাকটিস বুক, বুক বই তো আছে, ওটাই তো প্র্যাকটিস শিট। কি বুঝছো? ক্লিয়ার? তাহলে আসো তো আর দু একটা ম্যাথ করি। এবার তোমাকে আচ্ছা ম্যাথ করার আগে এবার একটা সুন্দর নিয়ম শেখাই। ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে সহজে উত্তর বের করা। ক্যালকুলেটরে শর্টকাট, শর্টকাট, ক্যালকুলেটরে শর্টকাট। এই ম্যাথের অ্যান্সার ক্যালকুলেটরে করা যায় অনেক সহজে। আচ্ছা তোমাকে যদি বলা হয় হিসাব নিকাশ না করে শুধুমাত্র এই ক্যালকুলেটরটা ধরে উত্তর কত বলে দাও, বলো পারবা না? বলো পারবা কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ পারবো। কিভাবে পারবো সেই কাজটা এখন আমরা একটু শিখবো। ঠিক আছে? ক্যালকুলেটরকে প্রথমে, তোমার হাতে যে ক্যালকুলেটরই থাকুক, ক্যালকুলেটরকে প্রথমে কমপ্লেক্স মোডে নিবা। ক্যালকুলেটর হ্যাক্সের, ফিজিক্সের ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও আমি তৈরি করে দিব, আমি তৈরি করব ভাবতেছি। তো তৈরি করে দিব, তারপরও ক্লাসে শিখাই দিই একটু। তাহলে তুমি কি করবা? ক্যালকুলেটরকে প্রথমে কমপ্লেক্স মোডে নিয়ে যাবা। কমপ্লেক্স, কমপ্লেক্স মোডে নিবা। ওকে, এই যে লিখে দিচ্ছি ধাপগুলা। কমপ্লেক্স মোডে নিয়ে যাওয়ার পরে তো কিভাবে কমপ্লেক্স মোডে নিবা? দেখো আমার কাছে যে ক্যালকুলেটর আছে এখন ম্যাক্সিমাম সবার সিডব্লিউ এবং এই ক্যালকুলেটর। তো আমার কাছে এখন আপাতত সিডব্লিউ নাই, তো এই কারণে আমি দেখাতে পাচ্ছি না, আমি এই ক্যালকুলেটরে দেখাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে। ম্যাক্সিমাম সবার ধরো এই ক্যালকুলেটর, তবে সিডব্লিউ ক্যালকুলেটর হচ্ছে খুবই ভালো, কোনো সমস্যা নাই, ওটা তো আমি শিখাই দিব, কোনো ব্যাপার না। দেখো প্রথমে এই ক্যালকুলেটরে এই যে আমি মেনু চাপ দিলাম, দেওয়ার পরে এই যে এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে কম্পাউন্ড, তারপরেরটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স কিভাবে বলবা? ওই যে আই এবং অ্যাঙ্গেল দেওয়া আছে, দেখো আই এবং অ্যাঙ্গেল, ওইটা হচ্ছে কমপ্লেক্স। ঠিক আছে? তাহলে এই যে 2 চাপ দিয়ে কমপ্লেক্সে চলে যাবো। আমার ক্যালকুলেটর এখন কমপ্লেক্স মোডে চলে গেছে। ঠিক আছে? এইবার কমপ্লেক্স মোডে নেওয়ার পরে তুমি তুলবা, ক্যালকুলেটরে তুলবা। কি তুলবা? লব্ধি তো, তাহলে এইভাবে তুলতে হবে। কমপ্লেক্স মোডে নেওয়া যাওয়ার পরে 8 হচ্ছে মান, এক্স অক্ষের সাথে তার কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 8 অ্যাট অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এভাবে তুলবা। তারপরে কত? 6 অ্যাট অ্যাঙ্গেল 30 ডিগ্রি তুলবা। তারপরে 4 অ্যাট অ্যাঙ্গেল 20 ডিগ্রি, এভাবে তুলবা। যে ভাই ক্যালকুলেটর এভাবে তোলা যায়? হ্যাঁ তোলা যায়, এই দেখো দেখাই দিচ্ছি, দেখো তোলা যায়, দেখাই দিচ্ছি। ওকে, তাহলে 8, এই যে 8, তারপরে অ্যাট অ্যাঙ্গেল চিহ্ন এই যে দেখো ইএনজি এর উপরে, তাহলে ইএনজি এর উপরে কোন কালি দিয়ে লেখা আছে? হলুদ কালি, তাহলে শিফট চাপ দিয়ে ইএনজি কত? 0 প্লাস, তারপরে 6 অ্যাট অ্যাঙ্গেল 30, 6 আবার শিফট চাপ দিয়ে ওই যে ইএনজি এর উপরে অ্যাট অ্যাঙ্গেল 30 প্লাস 4
শিফট চাপ দিয়ে ইএনজি এট অ্যাঙ্গেল 20 তুলছো, তোলার পরে এই যে সমান চিহ্ন চাপ দিবা, সমান চিহ্ন চাপ দিয়ে উত্তর অলরেডি আমার চলে আসছে। সমান চিহ্ন, ও আমি তো এখানে 4 এট অ্যাঙ্গেল 20 লিখছি, সরি আমি একটু ভুল লিখছি, 4 এট অ্যাঙ্গেল তো 20 না, 4 এট অ্যাঙ্গেল 50, সরি 4 এট অ্যাঙ্গেল 50, হ্যাঁ 50, সরি। তাহলে 4 এট অ্যাঙ্গেল 50, ঠিক আছে, 8 এট অ্যাঙ্গেল 0 প্লাস 6 এট অ্যাঙ্গেল 30 আর 4 এট অ্যাঙ্গেল 50। এই যে সমান চিহ্ন চাপ দিলাম, আমার উত্তর চলে আসছে। এখন অনেকের দেখবা উত্তরটা এইভাবে আসে নাই, অনেকের উত্তরটা এইভাবে আসছে। আমি একটু দেখাই, কিভাবে দেখাবো সেটা তোমাকে বলতেছি না। অনেকের উত্তরটা এইভাবে আসছে, এই যে দেখো এইভাবে আসছে 15.767 প্লাস 6.06। দেখো 15 এই যে প্রথমটা হচ্ছে 15.767 আর পরের অংশটা হচ্ছে 6.06। এই লাস্টে গিয়ে দেখো একটা আই আছে, এটা বোঝাচ্ছে কমপ্লেক্স নাম্বার। আসলে এটা কি আসছে, এই দেখো দ্বিতীয়টা আসছে 6.06, এই 6.06 হচ্ছে আর সাইন থিটার মান, দেখো আর সাইন থিটার মান। আর প্রথমটা কত, প্রথমটা হচ্ছে দেখো 15.767, 15.767, এটা দেখো ওই যে আর কস থিটার মান, দেখো আর কস থিটা। কিন্তু আমি তো চাই আর এর মান আর থিটার মান। তাহলে আমি আর এর মান আর থিটার মান চাই, তাহলে সেটা কিভাবে যাব, দেখো এই যে শিফট চাপ দিয়ে এই মেনুতে যাব, আবার মেনুতে যাওয়ার পরে কি আছে, ইনপুট আউটপুট অ্যাঙ্গেল নাম্বার ইঞ্জিনিয়ারিং সিম্বল, নিচে আসবো, নিচে দেখি আর কি আছে। এই যে দেখো 2 এ আছে কমপ্লেক্স, 2 এ, তাহলে 2 এ এই যে কমপ্লেক্সে যাব, যাওয়ার পরে দেখো এ প্লাস বিআই ফরম্যাট আর আর থেটা ফরম্যাট। তো আমার কি এ প্লাস বিআই ফরম্যাট লাগবে না, ওইভাবেই তো আমার অ্যান্সার আসছে, ওইটা আমার লাগবে না, আমার লাগবে আর থেটা ফরম্যাট। তাহলে আর থেটা কততে আছে, 2 এ, তাহলে 2 এ চাপ দিলাম, এবার সমান চিহ্ন চাপ দিব, সমান চিহ্ন চাপ দিলে দেখো কি উঠছে, পড়ো 16.89 আর এট অ্যাঙ্গেল 21.03, দেখো মিলছে কিনা, 16.89 আর এট অ্যাঙ্গেল 21.03, দেখো চলে আসছে। কি ক্লিয়ার? ঠিক আছে। নাজমুন নাহার বলছে ছুটি দেন প্লিজ, যাও তোমার ছুটি, তোমার ছুটি, ঠিক আছে, তোমার তোমার দরকার নাই, তোমার পড়াশোনা করতে হবে না। পড়াশোনা সবাইকে দিয়ে হবে, বলো হবে না? পড়াশোনা যদি সবাই করে তাহলে মনে করো যে যে কাজগুলা করতে পড়াশোনা লাগে না তারা কি করবে, সেই কাজগুলা কে করবে? তো তুমি চলে যাও, তোমার ছুটি। এত সুন্দর একটা জিনিস শেখাইতেছি, ও একটা কমেন্ট করছে ভাই ছুটি দেন, বলো এটা কোনো কমেন্ট? এই কমেন্ট গুলা ধরো ছুটি দেন আর কতক্ষণ, এই কমেন্ট গুলা কারা করে জানো? সি গ্রেড স্টুডেন্ট গুলা করে, এরা ভালো স্টুডেন্ট না কিন্তু, বুঝছো? তুমি যদি এগুলা করো, এই যে তোমার নামটা আমি পড়লাম, খারাপ লাগলো না? এতগুলা স্টুডেন্টের সামনে তুমি একটু অপমানিত হয়ে গেলে না? বলো এটা কি ভালো? এটা কি ভালো বলো? এত সুন্দর একটা জিনিস শিখাইতেছি, এই জিনিসটা তুমি পারো? ক্যালকুলেটর হিসাব করতে পারো? পারো না তো, তাহলে পারো না, তাহলে শিখতে হবে। তুই বলছো ভাই ছুটি দে, মাত্র পড়াইছি কতক্ষণ, 1 ঘন্টা 18 মিনিট, নরমালি এই ক্লাসগুলো তো 2 ঘন্টা হওয়ার কথা, 1 ঘন্টা 18 মিনিট পড়াইছি, তোমার এখন ছুটির চাপ দিছে কেন? এরকম ছুটির চাপ দেওয়া যাবে না। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? এরকম যদি কমেন্ট করো, তোমার নামটা আমি ধরো ক্লাসের মধ্যে পড়ে ফেলবা, তখন তোমার তো খারাপ লাগবে। আর সবাই কি ভাববে, অন্যান্য যে স্টুডেন্ট গুলো তারা কি ভাববে, যে এই ছেলেটা পড়াশোনা করে না, এই ছেলেটা ডিস্টার্ব করে, এ ভালো নয়, ভালো স্টুডেন্ট না, বুঝছো? তাহলে এরকম কমেন্ট করা যাবে না। তাহলে তুমি বলবা ভাই আরো পড়ান, আরো পড়ান, আরো শেখান, আরো 2টা ম্যাথ করান, আমি এই কমেন্ট গুলো চাই। ওকে ক্লিয়ার? তাহলে এই যে সুন্দর করে আমরা লব্ধির মানদিক বের করে ফেললাম, কত সহজে। তাহলে আরেকবার একটু বলি, ক্যালকুলেটরে কি করবা, ক্যালকুলেটরে প্রথমে মেনুতে যাবা, গিয়ে কমপ্লেক্স মোডে যাবা, তাহলে মেনুতে গিয়ে কমপ্লেক্স মোডে গিয়ে এটা তুলে ফেলবা। অ্যাট অ্যাঙ্গেল, এই অ্যাট অ্যাঙ্গেল চিহ্নটা দেখবা ইএনজি এর উপরে আছে, ইএনজি এর উপরে হলুদ কালি দিয়ে লেখা আছে, তাহলে শিফট চাপ দিয়ে তুলবা, তোলার পরে দেখবা প্রথমে আসবে সামথিং প্লাস সামথিং আই, অর্থাৎ এটা এটা প্লাস
তাহলে এটা এটা প্লাস এটা আই এভাবে আসবে, কিন্তু আমি তো এটা চাই না, আমি তো আর cos থিটা আর sin থিটার মান চাই না, আমি তো ডাইরেক্ট আর এবং থিটার মান চাই। তাহলে তখন ক্যালকুলেটরে আর থিটা ফরম্যাটে যাব। কিভাবে যাব? ওই যে শিফট চাপ দিয়ে মেনুতে যাব, মেনুতে যাওয়ার পরে নিচের দিকে এসে কমপ্লেক্সে যাব, দুই কমপ্লেক্স, ক্যালকুলেটরে লেখা থাকবে a প্লাস bi চাও নাকি আর থিটা চাও, তুমি বলবা আমি আর থিটা চাই, তো আর থিটা কততে আছে? 2 এ আছে, 2 চাপ দিয়ে সমান চিহ্ন চাপ দিবা, দেখবে অ্যানসার চলে আসছে। কি ক্লিয়ার? এইবার অনেকের এই ক্যালকুলেটর এমএস, আমার কাছে একটা 100 এমএস আছে, যেহেতু তোমরা 9 10 থেকে আসছো, তোমাদের অনেকের এমএস ক্যালকুলেটর, ভাইয়া এমএস ক্যালকুলেটর থাকলে যদি সামর্থ্য থাকে চেঞ্জ করো, এমএস ক্যালকুলেটর থাকলে চেঞ্জ করা উচিত। ঠিক আছে, তুমি এই ক্যালকুলেটর গুলা, এই যে ইএস সিরিজ বা এফএক্স সিরিজের ক্যালকুলেটর বা সিডব্লিউ তে যে সুবিধাগুলো পাবা, এমএস এ সেই সুবিধা পাবা না। তো তারপরেও সব কাজ করা যাবে। এমএস ক্যালকুলেটর দিয়ে কিন্তু মনে করো আমার অনেক বন্ধু ইঞ্জিনিয়ারিং পাস করে ফেলছে, রুয়েট কমপ্লিট করছে এমএস দিয়ে, 100 এমএস দিয়ে সম্ভব, কিন্তু হবে কি একটু বেশি বুদ্ধি থাকা লাগবে, ভালো করে ক্যালকুলেটরের উপরে দখল থাকা লাগবে। তো আমরা এমএস ক্যালকুলেটর যদি করি, এমএস 100 আমি দেখাই দিই, অনেকের এমএস 100 বা অনেকে হুটহাট করে ধরো এখনই ক্যালকুলেটর চেঞ্জ করা সম্ভব হচ্ছে না, তো তাদের জন্য একটু দেখাই দিই, শিখে রাখো, সব জিনিসই শিখে দরকার। তাহলে তুমি কি করবা? প্রথমে এটার মোডে যাবা, মোডে গিয়ে দেখবা কম্পাউন্ড কমপ্লেক্স আসবে, তাহলে মোডে যাবা, তারপর দেখবা কম্পাউন্ড কমপ্লেক্স, তো CMPLX, এটা হচ্ছে 2 আছে, তাহলে 2 চাপ দিবা, 2 আছে তাহলে 2 চাপ দিবা, 2 দিলাম চাপ, ওকে। তাহলে কমপ্লেক্স মোডে চলে গেল। এবার আমি এটাকে আর থিটা ফরম্যাট লিখবো, তাহলে 8 অ্যাট অ্যাঙ্গেল 0 তুলবা, 8 অ্যাট অ্যাঙ্গেল কই পাবা? অ্যাট অ্যাঙ্গেল পাবা হচ্ছে প্লাস চিহ্নের উপরে, অ্যাট অ্যাঙ্গেল পাবা হচ্ছে সরি মাইনাস চিহ্নের উপরে, এই পাশে মাইনাস চিহ্ন আছে তার উপরে অ্যাট অ্যাঙ্গেল পাবা। ঠিক আছে, এই অ্যাট অ্যাঙ্গেল দিবা কিভাবে? অ্যাট অ্যাঙ্গেলটা তুলবা কিভাবে? অ্যাট অ্যাঙ্গেলটা তুলবা হচ্ছে, দেখো এরকম একটা চিহ্ন আছে, এই যে এরকম একটা চিহ্ন বাম দিকে দেখবা, এর উপরে এ লেখা আছে, আর তার উপরে এরকম হলুদ কালি দিয়ে অ্যাট অ্যাঙ্গেল লেখা আছে, হলুদ কালি। তাহলে হলুদ কালি মানে শিফট চাপ দিয়ে তুলতে হবে, তাহলে শিফট চাপ দিয়ে এই যে অ্যাট অ্যাঙ্গেল তুলে ফেলবা, 0 প্লাস 6 অ্যাট অ্যাঙ্গেল 30 প্লাস প্লাস আর কি 6 অ্যাট অ্যাঙ্গেল 30 প্লাস 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 কত ছিল? 4 অ্যাট অ্যাঙ্গেল 50, তাহলে প্লাস 4 অ্যাট অ্যাঙ্গেল 50 তুলে ফেলবা। তুলে ফেললে দেখো কি আসছে, প্রথমে আসছে এখান থেকে তুলে ফেললে, এখান থেকে তোলার পরে সমান চিহ্ন চাপ দেওয়ার পরে দেখো 15.767 এইটা আসছে, এইটা আসছে, এটা হচ্ছে তোমার ওই আর cos থিটা পার্ট, দেখো আর cos থিটা পার্ট আসছে। এইবার শোনো, এটা হচ্ছে রিয়েল পার্ট আর cos থিটা, আমার এখন আর sin থিটার পার্টটা লাগবে। তো সেই আর sin থিটার পার্টটা কিভাবে পাবো? ধরো এটা তো কমপ্লেক্স নাম্বার, তো দেখো কমপ্লেক্স হচ্ছে এই যে প্লাস চিহ্নের উপরে, এই যে দেখো প্লাস চিহ্নের উপরে কমপ্লেক্স আর থিটা ফরম্যাট আছে, তাহলে শিফট চাপ দিয়ে শিফট চাপ দিয়ে শিফট চাপ দিয়ে প্লাসটা তুলবা, তুলে বলছে অ্যানসার কে তুমি কি আর থিটা ফরম্যাটে চাও? তুমি বলবা হ্যাঁ আমি আর থিটা ফরম্যাটে চাই, তাহলে দিবা সমান চিহ্ন চাপ, দেখো চলে আসছে 16.893, লব্ধির মান চলে আসছে। তাহলে কি করব, এখান থেকে যাব, এটা আসার পরে এখান থেকে যাব হচ্ছে শিফট শিফট দেন প্লাস, এই প্লাসের উপরে দেখবা আর থিটা ফরম্যাট লেখা আছে, আর থিটা লেখা আছে, তাহলে শিফট চাপ দিয়ে এটা যাবা, দেন সমান চিহ্ন চাপ দিবা, দিলে দেখবা 16.893, এই যে লব্ধির মান চলে আসছে, লব্ধির মান। এবার কথা ভাই দিক কেমনে পাবো? দিকটাও পাবো, কোনো সমস্যা নেই। ভালো করে ক্যালকুলেটরের এই কর্নারের দিকে দেখো, এই যে কর্নারটা দেখো, দেখা যাচ্ছে কিনা, রিয়েল ইমাজিনারি লেখা আছে, আর আই, এখানে 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 দেখো লেখা আছে আর আই, অর্থাৎ রিয়েল ইমাজিনারি এখানে লেখা আছে। সবকিছু বুঝে বুঝে দেখো, মোবাইল কিনলে তোমার কি মোবাইল চালানো শিখাই দেওয়া লাগে? তুমি পড়ে পড়ে শিখে ফেলো না? তো ওরকম এই রিয়েল ইমাজিনারি কোথায় আছে ক্যালকুলেটরে খুঁজে বের করো তো। রিয়েল ইমাজিনারি আর ইমাজিনারি কোথায় আছে? এই যে দেখো সমান চিহ্নের উপরে হলুদ কালি দিয়ে লেখা। ঠিক আছে, তো তুমি রিয়েল পার্টটা পাইছো,
তোমার এবার ইমাজিনারি পার্টটা লাগবে, দেখো সমান চিহ্নের উপরে লেখা আছে রিয়েল ইমাজিনারি, দেখছো? তাহলে তোমার চাপতে বলতেছে যে রিয়েল ইমাজিনারি চাপো, কোন কালি দিয়ে লেখা আছে? হলুদ কালি। তাহলে শিফট সমান চিহ্ন, এই যে দেখো 21.03 চলে আসছে। কি ক্লিয়ার হয়ে গেল? শেষ। তাহলে এখান থেকে শিফট সমান চিহ্ন চাপ দিবা, তারপরে শিফট সমান চিহ্ন চাপ দিবা। এই সমান চিহ্ন চাপ দেওয়ার পরে দেখবা কোণের মানও চলে আসছে 21.03 ডিগ্রি। তো এমএস ক্যালকুলেটর হয় না তাই না? হয় না, একটু লেন্থি প্রসেস। ইএস ক্যালকুলেটর দেখো বা সিডব্লিউ তে অনেক সহজে হয়ে যায়, এমএস ক্যালকুলেটর একটু কষ্ট করা লাগে। কি ক্লিয়ার? তাহলে তোমাদের একটা বাসায় কাজ দিয়ে দিই, তোমরা এই কাজটা করবা বাসায়। তোমরা বাসায় লব্ধি এটা নির্ণয় করবা। প্রথমে হাতে করবা, তোমরা প্রথমে হাতে করবা, দেন তারপরে হচ্ছে ক্যালকুলেটর করবা। এটা হচ্ছে 10 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন, এই যেটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। সব সময় কোণ নিবা একই দিক থেকে, হ্যাঁ? 5 নিউটন, এটা হচ্ছে 4 নিউটন, আর এদিকে একটা আছে এটা হচ্ছে 2 নিউটন। তো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর তো কোণ বলে দেওয়ার দরকার নাই, লব্ধির মান ও দিক বের করবা। তো এটা ট্রাই করবা, ঠিক আছে? এটা বাসায় করবা, হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। পরের দিন আমরা লম্বাংশ উপপাদ্যের অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা। ভাই 991 ইএস এ দেখান, ওই তো একই রকম, তো ইএস এর গুলো সব একই রকম তো। টাটা।